ওহো, ইনান। হুম। আসসালামু আলাইকুম, সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। ফার্মাসি স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বসুন্ধরার নিয়মিত লাইভ শোতে। আশা করি সকলে ভালো ফ্যান দাও, আছেন, সুস্থ আছেন। ফ্যান আমি দাও, মূল ফ্যান দাও, পরে অনুষ্ঠান জুড়ে বন্ধ। থাকবো আপনাদের সাথে। আজকে আমাদের আলোচনার বিষয় আমাদের আলোচনার বিষয় এই করোনা প্রতিরোধে স্বাস্থ্যকর্মীদের ভূমিকা নিয়ে আলোচনা। তো আজকে আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের সকলের প্রিয় অধ্যাপক ডক্টর মীর ইমাম ইবনে ওয়াহিদ স্যার। স্যার হচ্ছেন অধ্যাপক এবং ফরমার প্রেসিডেন্ট, ফ্যাকাল্টি অফ ফার্মাসি, ইউনিভার্সিটি অফ রাজশাহী। উনি এখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কর্মরত আছেন। এবং আমাদের সাথে আরো যুক্ত আছেন ডক্টর এমডি এ কে আজাদ স্যার, যিনি অ্যাসোসিয়েট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ ফার্মাসি, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে কর্মরত আছেন। স্যার, আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। জি, শুনতে পাচ্ছি। থ্যাংক ইউ। ধন্যবাদ স্যার। আমরা সকলেই জানি যে আমাদের বর্তমান বিশ্বে করোনা আক্রান্তের অবস্থা নিয়ে করোনা এক আতঙ্ক, যে আতঙ্কতে আমরা সবাই আতঙ্কিত, আর একটা ভয়ের মুহূর্তে সবার জীবন চলছে। আমরা এই সময় আপনাদের সাথে পেয়ে আমরা খুবই আনন্দিত, এবং আমরা চাই আপনাদের সহযোগিতায় হয়তো বা আরো কিছু জনসচেতনামূলক কাজ আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো। তো আমি আর কথা বাড়াবো না। আমাদের আজকে যদি আপনাদের কিছু জানার বা আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে, আপনারা কমেন্ট সেকশনে করতে পারেন। আমরা চেষ্টা করব আমাদের প্রশ্নগুলো স্যারদের কাছে তুলে ধরতে। আর যদি আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে, সরাসরি কথা বলতে চান, তাহলে আপনারা আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করতে পারেন। আমরা চেষ্টা করব সেগুলো নিয়েও স্যারদের সামনে তুলে ধরতে। তো আমি আর কথা বাড়াবো না, আমি চলে যাচ্ছি আমাদের সম্মানিত ডক্টর মীর ইমাম ইবনে ওয়াহিদ স্যারের কাছে। স্যার, আমরা আপনার কাছ থেকে জানতে চাইবো বর্তমান করোনা পরিস্থিতি নিয়ে আপনি যদি আমাদের কাছে একটু বর্তমান পরিস্থিতিকে তুলে ধরতেন। ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। এই যে ফার্মেসি ওয়েলফেয়ার সোসাইটি কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানে আমাকে স্বাগত বা কিছু বলার সুযোগ দেওয়ার জন্য আমি ধন্যবাদ, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তো আসলে আমরা এমন সময় এরকম একটা অনুষ্ঠানের আয়োজন করেছি যে সময় বিশ্ব তথা বাংলাদেশি সবাই আমরা একটা কঠিন সময় পার করছি। যে সময় দেখা গেছে যে বিশ্বের প্রায় আমাদের 2,80,000-এর মতো মানুষ হচ্ছে মারা গেছেন করোনায় আক্রান্ত হয়ে, এবং প্রায় 41,000-এর মতো 41 লক্ষ মানুষ আক্রান্ত, এবং এর মধ্যে আমরা জানা গেছে যে প্রায় 15 লক্ষ মানুষ এর মধ্যে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন। তো বাংলাদেশেও এর একটা ভালো ছায়া পড়েছে, যার কারণে আমরা এটা উপলব্ধিও করতে পারছি যে যদি আজকের দিনটা আমরা হিসাব করে দেখি যে মোটামুটি বাংলাদেশে প্রায় 20,000 করোনা রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে আজকেই হয়েছে 1200-র মতো। আর টোটাল মৃত রেকর্ড হচ্ছে 298 জনের মতো। তো এটা 6 মে পর্যন্ত এই রেকর্ডটা, 1 মে থেকে ছিল 500, 600, 700 করে 6 মে পর্যন্ত ছিল। ইদানিং দেখা লাস্ট কয়েকদিন কাপল অফ ডেজ 800 এবং 1000 এটা ক্রস করেছে। তো আমরা সভাপতি খুব উদ্বিগ্ন। আমরা এমন একটা রোগ নিয়ে কথা বলছি যে রোগের ওষুধ এখনো বিশ্বব্যাপী সৃষ্টি হয়নি, কোথাও আবিষ্কার হয়নি। এই নিয়ে গবেষণা চলছে, অনেক তথ্য উপাত্ত রয়েছে এবং পরীক্ষামূলক অনেক কাজ চলছে। আমরা প্রথমে একটু দুঃখ প্রকাশ করছি যে করোনা যারা আক্রান্ত হয়ে মারা গিয়েছেন তাদের প্রতি আমরা সমবেদনা জ্ঞাপন করছি, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। এ পর্যন্ত দেখা গেছে যে বাংলাদেশে প্রায় যারা করোনা পরিস্থিতি নিয়ে কাজ করতে গিয়ে ডাক্তার, পুলিশ, সাংবাদিক, ফার্মাসিস্ট, টেকনিশিয়ান, বিভিন্ন ব্যাংকার বা অন্যান্যরাও আক্রান্ত হয়ে মারা গিয়েছে। এর মধ্যে পুলিশের আক্রান্তের সংখ্যাটা বেশি, মৃতের সংখ্যা তাদের মধ্যেই সংখ্যাটা অনেক বেশি। এছাড়াও দেখা গেছে যে বিশ্বব্যাপী আমেরিকাতেও, অস্ট্রেলিয়া, আমেরিকা, কানাডা, তারপরে যুক্তরাজ্য, সৌদি আরব, ইতালি, আরব আমিরাত, কুয়েত, কাতার, বিভিন্ন দেশে প্রায় 400-র উপরে বাংলাদেশি মৃত্যুবরণ করেছে। তো আমরা তাদের পরিবারের প্রতিও সমবেদনা জ্ঞাপন করছি। তো যেটা আলোচনায় আসলে আসতে হয় যে কেন এই ধরনের আমরা এত মানুষের মানে মরবিডিটি, মানুষ কেন মারা যাচ্ছে বা মর্টালিটি।
তো এই নিয়ে যদি কথা বলতে হয়, কোভিড নিয়ে কিছু কথা প্রথমে চলে আসে, আসলে কোভিড কি এবং কোভিড কিভাবে ছড়াচ্ছে বা সিমটম গুলো কি। আমি যদি একটু বলি আসলে যে কোভিড হচ্ছে একটা যেটা বলা হচ্ছে একটা ভাইরাস, সার্স কোভিড 2 বলতেছি আমরা। এর আগে অতীতে দেখা গেছে সার্স 1 বা মার্স এসেছিল, যেটারও ভয়াবহতা অনেক ছিল, কিন্তু কোভিড 2 বা কোভিড 19 যেটাকে বলছি আমরা, সেটা আসলে যে ভয়াবহতা, এটা সকল ইতিহাস সবকিছুকে ছাড়িয়ে গেছে। তো এই নিয়ে এখন যেটা আমাদের কাছে সবচেয়ে যেটা বড় ইয়ে হচ্ছে যে এটা খুব সামান্য রিকভারি হচ্ছে, ট্রিটমেন্ট করে অনেকে ফিরে আসছে, কিন্তু যাদের বয়স একান্তই দেখা যাচ্ছে যে 50-এর উপরে বা 60 উপরে বা 70 উপরে, তাদের মধ্যে মর্টালিটির হারটা অনেক বেশি। এবং এর মধ্যে যারা বয়স কম বা কোমরবিডিটি রয়েছে, ডায়াবেটিস, হাইপারটেনশন বা কার্ডিয়াক ডিসঅর্ডার আছে, বা যাদের সিওপিডি বা অ্যাজমা আছে, তারা খুবই মানে ভার্নারেবল, এবং তারা খুব সহজে আক্রান্ত হচ্ছে এবং মৃত্যুবরণ করছে। তো যেটা সবচেয়ে ভয়াবহ হচ্ছে যে এই রোগ যদি কাউকে আক্রান্ত করছে, যেহেতু ট্রিটমেন্টটা কম, সে কারণে এটা আলটিমেটলি ক্যান লিড টু ডেথ, মানুষকে মৃত্যুর মুখে পতিত করছে। তো আমরা একটু জেনে রাখি যে আসলে কোভিড নিয়ে যেসব কথা আসছে আমরা জানি, তারপরে কিছু কথা না বললেই না, যে আসলে কোভিড যখন আক্রান্ত হচ্ছে মানুষ, মাইল্ড একটা সিমটম আসছে, যে একটা ড্রাই কফ, ফিভার, শর্টনেস অফ ব্রেথ, বা নর্মাল যেটা বলছে আমরা ইনফ্লুয়েঞ্জা টাইপের জ্বর হচ্ছে। এরপরে দেখা যাচ্ছে যে আমাদের লস অফ টেস্ট বা স্মেল হচ্ছে, এবং এরপরে যেটা পাওয়া গেছে যে চিল, ঠান্ডা ফিল করছে, শেকিং হচ্ছে, মাথা ব্যথা, ইভেন কোনো কোনো ক্ষেত্রে মাসেল পেইন পাচ্ছি আমরা, সোর থ্রোট হচ্ছে। তো এরপরে দেখা যাচ্ছে যে আলটিমেটলি যদি খুব বেশি যেটা হচ্ছে আমাদের অ্যাকিউট রেসপিরেটরি ডিস্ট্রেস, সেক্ষেত্রে হয়তো বা সেপসিস বা শক হয়ে অর্গান ফেলিয়ার হয়ে মানুষ মারা যাচ্ছে। তো আবার যেটা বলে রাখি যে এই কোভিড এর জন্য সবচেয়ে বেশি সাসেপ্টেবল পপুলেশন হচ্ছে আমাদের কার্ডিয়াক পেশেন্ট, অ্যাজমেটিক পেশেন্ট, ডায়াবেটিক পেশেন্ট অ্যান্ড দোজ হু আর স্মোকার। যারা স্মোক করে তাদের জন্য এই প্রবণতাটা অনেক বেশি। এছাড়াও যাদের এইচআইভি আছে বা যারা ইমিউনো সাপ্রেসেন্ট, তাদের জন্য এই রোগটা অনেক বড় আকারে আক্রান্ত করতেছে। তো আমাদের জানি যে আমরা ট্রান্সমিশনের মেন যেটা ওয়ে, অনেকগুলো ওয়েতে এটা ট্রান্সমিট করছে মানুষের মাঝে। তো যে কারণে বাংলাদেশ সরকার লকডাউন করে রেখেছে, যে আমরা যেন সোশ্যাল ট্রান্সমিশন না হয়। এখন আরো নতুন কমন টার্ম ব্যবহার করছি আমরা, যে পার্সোনাল ট্রান্সমিশন যেন না হয়। তো মানুষ যেন একে অপর থেকে দূরে থাকে, কারণ একজন রুগীর হাঁচি কাশি যেটা আসছে, তার যে ড্রপলেটস, স্নিজ বা কফের মাধ্যমে মানুষে আক্রান্ত হতে পারে। এছাড়া অ্যারোসল ট্রান্সমিশন, স্নিজ বা কাশির মাধ্যমে রুমের মধ্যে এটা সাসপেন্ড থাকতে পারে, যেটা হয়তো বা সেকেন্ড আরেকজনকে আক্রান্ত করছে। কন্ট্যাক্ট ট্রান্সমিশনও হতে পারে মানুষের, আমরা কোনো কিছু টাচ করলাম সেখান থেকে হয়তো মাউথ, নোজ, আইজে এটা চলে আসতে পারে। এছাড়া ডিরেক্ট ট্রান্সমিশন হতে পারে, আমি কারোর সঙ্গে হ্যান্ডশেক করলাম বা গায়ে যদি, যেমন সামনে ঈদ আসছে, যদি আমরা মনে করি কারোর সাথে কোলাকুলি করব, এরকম বিষয়। তো এইসব বিভিন্ন ওয়ে আছে ট্রান্সমিশনের। তো এটা যেটা আমাদের এখন সবচেয়ে যেটা বড় আমরা জেনেছি বা বলে আসছি, যে প্রিভেনশনটা হচ্ছে এখানকার বেস্ট অপশন দেন ট্রিটমেন্টের চেয়ে। তো প্রোটেকশন আমাদের নিতে হবে। আমরা যেটা করছি যে আমরা অ্যাভয়েড এক্সপোজার করছি, যে ভাইরাস থেকে যেন আমরা এক্সপোজ থেকে না থাকি। হ্যান্ড ওয়াশ করতে বলেছি, স্যানিটাইজার বা সোপ দিয়ে যতটুকু সম্ভব। হ্যাঁ, তবে অ্যাভয়েড কন্ট্যাক্ট টু সিক পারসন, অ্যাভয়েড কন্ট্যাক্ট নাচ, নোজ, আইস, ফেস এক্সেট্রা। এন্ড কভার করতে বলছি কফ, স্নিজ টু ফেস মাস্ক ইউজের মাধ্যমে, যেন এটা যেন কোনোভাবে না আসে, আমরা এলবো দিয়ে আমাকে এটা প্রোটেক্ট করতে পারি। এছাড়া অ্যালকোহল বেসড যে কোনো ধরনের আমরা স্যানিটাইজার দিয়ে আমরা প্রোটেকশন নেওয়া, মানুষ আক্রান্ত হচ্ছে বা আমরা হয়তো বা ট্রিটমেন্টে যাচ্ছি। তো বাংলাদেশ সরকার কর্তৃক একটা গাইডলাইন এসেছে, যে গাইডলাইন অনুসরণ করে বাংলাদেশে এখন মেডিকেল বা হাসপাতালগুলোতে চিকিৎসা দেওয়া হচ্ছে। তো আমি যেটা বলবো যে বেসিক্যালি আসলে যে ট্রিটমেন্টটা, যেহেতু কোনো ড্রাগ অ্যাভেলেবল না, গবেষণাধীন আছে, তারপরে যে গাইডলাইনটা এসছে এটা আমরা একটা মানে সাধুবাদ জানাই। গাইডলাইনটা অনেক বড়, একটা 35 পেজের গাইডলাইন, যেখানে যেগুলো অ্যাভেলেবল ড্রাগ বা আমরা যেটা সিমটোমেটিক ট্রিটমেন্ট গুলো আমরা করতে পারছি গাইডলাইনের মাধ্যমে। যেমন যদি ফার্স্ট যে ফেজটা আসছে বলছিলাম, যে যদি মাইল্ড কারো ইনফ্লুয়েঞ্জা হয়, ইনফ্লুয়েঞ্জা লাইক ইলনেস হয়, সেক্ষেত্রে আমরা প্যারাসিটামল বা আমরা ফেক্সোফেনাডিন এই ধরনের আমরা ড্রাগ দিচ্ছি, অ্যান্টিহিস্টামিন, সো দ্যাট যে আপনার যেন স্নিজিং বা এই যেমন এগুলো যেন কমে আসে, জ্বরটাও যেন কমে।
যদি মডারেট স্টেজে যাচ্ছে, যখন দেখতে পাচ্ছি আমরা নিউমোনিয়া হতে পারে, তো সেক্ষেত্রে হয়তো বা আমরা যেটা বলা হচ্ছে হাইড্রোক্সি ক্লোরোকুইন বা ক্লোরোকুইন, ইভেন অ্যাজিথ্রোমাইসিন এখানে প্রেসক্রাইব করা হচ্ছে। এছাড়া যদি আসছে, যদি সিভিয়ার স্টেজে যায়, আমরা আবার সিভিয়ার নিউমোনিয়া বা সেপসিস হয়, সেক্ষেত্রেও আমরা এই ড্রাগগুলোই প্রেসক্রাইব করা হচ্ছে, ক্লোরোকুইন বা হাইড্রোক্সি ক্লোরোকুইন অ্যান্ড কম্বিনেশন কোনো কোনো ক্ষেত্রে অ্যাজিথ্রোমাইসিনের কথা বলা আছে। এরপরেও যদি হচ্ছে আরো ক্রিটিক্যাল স্টেজ, যেখানে আমরা বলছি অ্যাকিউট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম যদি আসছে বা সেপটিক শক হচ্ছে বা অর্গান ফেলিয়ারের কন্ডিশনে যাচ্ছে, সেক্ষেত্রে আমরা তখন হয়তো বা এখানে চেষ্টা করা হচ্ছে যে পেশেন্টকে এই ড্রাগগুলো তো চলবেই, ক্লোরোকুইন বা অ্যাজিথ্রোমাইসিন এইসব, এছাড়াও এখানে দেওয়া হচ্ছে মানে কার্ডিও স্টিমুলেন্ট, যেমন ইভেন ডোবুটামাইন, ভেসোপ্রেসিন, নরএপিনেফ্রিন এগুলো ইউজ করা হচ্ছে। ইন অ্যাডিশন আমরা ভেন্টিলেশনকেও প্রেফার করছি এখানে, যদি তার স্যাচুরেশন লেভেলটা 94%-এর নিচে নেমে আসে। তো হাইড্রোক্সিক্লোরোকুইন একটা ড্রাগ যেটা ওয়ার্ল্ড ওয়াইড এখন গবেষণা চলছে, আসলে ইফেক্টিভ সেভাবে না, তারপরেও বাংলাদেশে গাইডলাইনে এটা যুক্ত করা হয়েছে। এবং এটা ডোজ মোটামুটি হচ্ছে 400 মিলিগ্রাম বলা হচ্ছে 2 টাইমস ডেইলি ডে 1-এ, অ্যান্ড 200 মিলিগ্রাম 3 টাইমস ডেইলি বলা হচ্ছে ডে 2 থেকে ডে 10 পর্যন্ত। এরকম দ্যাট ইজ, এটা বলা হচ্ছে যে মোটামুটি হচ্ছে 11 মিলিগ্রাম পার কেজি করে পেশেন্টকে দেওয়ার জন্য। আর যদি বাচ্চা হয় সেক্ষেত্রে, চাইল্ডের ক্ষেত্রে 5.5 মিলিগ্রাম পার কেজি আমরা প্রেসক্রিপশন করার জন্য আমরা ডাক্তাররা হয়তো বা করছেন বাচ্চাদের জন্য। আর যদি হাইড্রোক্সিক্লোরোকুইন কোনো ক্ষেত্রে অ্যাভেলেবল না হয়, সেক্ষেত্রে আমরা যেটা প্রেফার করছি, ক্লোরোকুইন ব্যবহার করা হচ্ছে, এটা হচ্ছে 500 মিলিগ্রাম 2 টাইমস ডেইলি। এটা হচ্ছে অ্যাটলিস্ট ফর 7 ডেজ ইউজ করা যেতে পারে। কিন্তু এই রোগের ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করা উচিত, বিশেষ করে হাইড্রোক্সিক্লোরোকুইনের ক্ষেত্রে। এটা এল্ডার, যারা ডায়াবেটিক পেশেন্ট, তাদের জন্য একটু ঝুঁকিকর আছে। কারণ দেখা গেছে যে একটা ট্রায়ালে যে মোটামুটি 84% মতো দেখা যাচ্ছে তাদের হার্ট রেটটা বেড়ে যাচ্ছে। তো কাজেই যাদের কার্ডিয়াক প্রবলেম আছে, কোমরবিডিটি, সেক্ষেত্রে ইসিজি করে নেওয়াটা ভালো। এছাড়া এটা লিভার টেস্ট, এসজিওটি, এসজিপিটি টেস্ট করে নেওয়া ভালো। আর ভিজুয়াল ইম্পেয়ারমেন্টটাও দেখে নেওয়া হয়। এগুলো সব টেস্ট করার পরেই সেই রোগীকে আসলে ক্লোরোকুইন বা হাইড্রোক্সিক্লোরোকুইন প্রেসক্রাইব করাটা উচিত বলে আমি মনে করি। এছাড়া যাদের ইপিলেপসি আছে বা যাদের হচ্ছে সোরিয়াসিস আছে, সেক্ষেত্রেও এটা একটু মানে ইউজ উইথ কশন করা উচিত বলে আমি মনে করি। এরপরেও কিছু ড্রাগ আসছে যেগুলা নিয়ে কথা না বললেই নয়। যেমন আমরা যদি রেসপিরেটরি ডিপ্রেশন আছে, সেক্ষেত্রে আমরা কর্টিকোস্টেরয়েড ইউজ করা হয়, প্রেডনিসোলন ইউজ করা হয়। এছাড়াও আমাদের যে গাইডলাইনে যেটা বলেছে, লোপিনাভির বা রিটোনিয়াভির বলা হচ্ছে, এবং ফাইনালি যে ড্রাগটা আসছে স্যার স্যার আমরা আপনার কথা জন্য শুনতে ব্যবহার। পাচ্ছিলাম না, একটু একটু যদি আপনার কানেকশনটা একটু দেখতেন স্যার। শিওর শিওর। স্যার এখন শুনতে পাচ্ছি স্যার, আপনি কন্টিনিউ করতে পারেন স্যার। ধন্যবাদ স্যার। ওকে ওকে, আচ্ছা। রিসেন্টলি যে ড্রাগটা আমাদের মার্কেটে এসছে, সেটা মানে এফডিএ অ্যাপ্রুভাল দিয়েছে, এটা হচ্ছে 1 মে। রেমডেসিভির নিয়ে এফডিএ যে ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন ইউএসএ একটা ইমার্জেন্সি ইউজ অথরাইজেশন বা ইএইউ ইস্যু করেছে। এটা নর্মাল কোনো ড্রাগ রেগুলার ইউজের মতো এটা পারমিশন না। এটা হচ্ছে যে এটা নিয়ে আমরা রুগীর উপরে প্রয়োগ করা হবে, এটা গবেষণাধীন থাকবে। তারপরে এখান থেকে যে ডেটা পাওয়া যাবে, যদি মনে হয় যে রেমডেসিভির পজিটিভ রেসপন্স দিচ্ছে, সেক্ষেত্রে এই ড্রাগটাকে ফার্দার হয়তো অ্যাপ্রুভালের কথা চিন্তা করা যেতে পারে। তো আমরা জানি যে আমেরিকান একজন খুব ফেমাস কোম্পানি বায়োটেক, যেটা জিলিয়াড সায়েন্স ইউএসএ, এই ওষুধটার আবিষ্কারক, এবং তারা বায়োটেক জগতে অনেক নাম করা একটি কোম্পানি। এবং 2015 সালে এরা পরীক্ষামূলক এই ড্রাগটি গবেষণা করে বের করে এবং ক্লিনিক্যাল ট্রায়াল করে। এবং এটা মেইনলি আসে আসলে ইবোলা ভাইরাসের ট্রিটমেন্টের জন্য। পরবর্তীতে এর চেয়ে ভালো ওষুধ পাওয়ার ফলে তখন আর এই রেমডেসিভিরটা এখানে ব্যবহার হয় না। কিন্তু আমরা নতুন যে আসছে ইদানিং, যেটা দেখা যাচ্ছে 6টি দেশ বলতে যুক্তরাষ্ট্র, চীন, ফ্রান্স, দক্ষিণ কোরিয়া, ইতালি, জার্মান, এই সকল দেশে মোটামুটি 1063টি পেশেন্টের উপরে এই ড্রাগটা প্রয়োগ করে দেখা হয়েছে। এবং দেখা গেছে যে রুগী বেশ দ্রুত সেরে উঠছে এখানে। যেখানে হয়তো বা 15 দিন সময় লাগছিল স্বাভাবিকভাবে গড়ে উঠতে, সুস্থ হতে পেশেন্টের, সেখানে দেখা যাচ্ছে যে মোটামুটি 11 দিনে রুগী সুস্থ হয়ে আসছে।
কিন্তু এটা নিয়ে একটু কন্ট্রোভার্সি হয়েছে, যে চীন একটা গবেষণা করেছে যে রিসেন্টলি চীনের যেখান থেকে উৎপত্তি আমাদের করোনা ভাইরাসের, উহান সিটি, সেখানে তারা একটা গবেষণা করে দেখেছে 100 মোটামুটি 55 জন পেশেন্টের উপরে। তো তারা বলছে যে আসলে যে প্লাসেবো কন্ট্রোলের ক্ষেত্রে এর খুব বেশি ডিফারেন্স তারা পায়নি, মানে নাইদার পজিটিভ বা নট নেগেটিভ এরকম একটা রিপোর্ট তাদের আসছে। কিন্তু জিলিয়াড সায়েন্স যেটা করেছে যে আবার তারা একটা নতুন গবেষণার পরিকল্পনা করছে, যেটা মোটামুটি এখন 15টি দেশে তারা কার্যক্রম পরিচালনা করবে, এবং এরা প্ল্যান করেছে মোটামুটি 180টি হাসপাতালে এবং প্রায় 5,600 রোগীর উপরে এই ড্রাগটা প্রয়োগ করার চিন্তা ভাবনা করছে। তো হয়তো বা এর প্রেক্ষিতে যে ফলাফল হবে তার প্রেক্ষিতে হয়তো বা রেমডেসিভির ভবিষ্যৎ নির্ধারিত হবে যে এফডিএ এর কমপ্লিট অ্যাপ্রুভাল পাবে কি পাবে না, বা কোভিড এর জন্য এটা অ্যাপ্রোপ্রিয়েট কিনা। তো এটা নিয়ে বলতেই হয় রেমডেসিভির এমন একটা ড্রাগ, এটাকে আসলে এক প্রকারের প্রো ড্রাগ বলছি আমরা, এবং এটা বিভিন্ন এনজাইমের মানে সংস্পর্শে এটা সক্রিয় হয়ে কাজ করে, এবং যেটাকে বলি আমরা যে আসলে ভাইরাস আরএনএ ডিপেন্ডেন্ট আরএনএ পলিমারেজ একটা এর উপরে এর বিরুদ্ধে এটা কাজ করে। এনজাইম ইনহিবিট হওয়ার ফলে আরএনএ হয়তো রিপ্লিকেশনটাকে সে বন্ধ করে দেয়, তার ফলে হয়তো বা আমাদের যে ভাইরাল টাইটার এটা অনেক কমিয়ে নিয়ে আসতে মানে কার্যকরী ভূমিকা পালন করে বলে মনে করি। তো রেমডেসিভির নিয়ে আর কিছু কথা আছে, দুই একটা কথা না বললেই না, যে যে আসলে এটা একদম বিশেষায়িত একটা রোগীর ক্ষেত্রে দেওয়ার কথা বলা যায়, যাদের অক্সিজেন লেভেলটা কম, আবার বলা হচ্ছে যে নিড অক্সিজেন লাগবে এবং ভেন্টিলেটর লাগবে, সেক্ষেত্রেই এটা একমাত্র ব্যবহার করার জন্য বলা হয়েছে। কিছু সাইড ইফেক্ট সব ওষুধেরই থাকে, আমরা সবসময় দেখি যে আসলে থেরাপিউটিক বেনিফিট আর তার টক্সিসিটির রেশিওটা কম না বেশি। এখানেও কিছু আছে, এনজাইম ইন্ডাকশন করে, ড্রাগটা লো বিপি করে, নসিয়া, ভমিটিং, সোয়েটিং বা শিভারিং করতে পারে। তো এখনো যেটা বলা হচ্ছে যে আমরা এখন যেটা অপেক্ষায় আছি, যদিও বাংলাদেশে বেশ কিছু কোম্পানি এটা পরিকল্পনা করছে এটা নিয়ে আসার মার্কেটে। তো আমরা আশা করি যে খুব অচিরেই আমরা একটা মানে কোভিড কে মোকাবেলা করার জন্য আমরা কোনো ধরনের আমরা অস্ত্র আমাদের হাতে পাবো, যার ফলে বিশ্ব তথা দেশবাসী যেন এই রোগ থেকে মুক্ত হয় আমরা আশা করি। এর জন্য আসলে প্রচুর গবেষণা ওয়ার্ল্ড ওয়াইড চলছে, আমরাও আশা করি বাংলাদেশে এই নিয়ে গবেষণা হবে। বিশেষ করে যখন ড্রাগটি এদেশের রুগীদের উপর প্রয়োগ হবে তখন আমি আশা করব অবশ্যই যেন এটা একটা গবেষণার বা তথ্য যেন ভালো মতো লিপিবদ্ধ হয়, তার ফলে বাংলাদেশি পপুলেশনের উপরে ড্রাগটার কি ধরনের ইম্প্যাক্ট পাচ্ছি আমরা এটা যেন আমরা নিজেরা জানতে পারি। অন্যের গবেষণার ফলাফলের উপর ভিত্তি না করে, যেহেতু আমাদের জেনেটিক স্পেসিস বা আমাদের যেহেতু পার্থক্য রয়েছে, আমরা অবশ্যই চাইবো যে আমাদের উপরে যে ইফেক্টটা আসছে যেটা যদি খুব ভালো হয় আমরা ড্রাগটাকে খুব সহজেই একসেপ্ট করতে পারি। তো আমি আশা করি যে আমরা হয়তোবা একটা সময় আসবে যে আমরা এই রোগের ভালোভাবে মোকাবেলা করতে পারবো বলে আশা করছি। ধন্যবাদ স্যার, ধন্যবাদ আপনার। আমরা আমরা এখন চলে যাচ্ছি আমাদের আরেক সম্মানিত অতিথি, আমাদের সবার প্রিয় স্যার ডক্টর A.K. আজাদ স্যারের কাছে। স্যার, আপনার কাছ থেকে আমরা শুনতে চাইবো বর্তমান অবস্থানে আমাদের ফার্মাসিস্টদের করণীয় বা ফার্মাসিস্টদের অবস্থান নিয়ে, বা ফার্মাসিস্টরা কিভাবে এই সময়টায় ভালোভাবে কাজ করতে পারতো, বা আরেকটু কি হইতে পারতো আমাদের উদ্যোগ বা পদক্ষেপ, এইগুলো নিয়ে যদি আপনি একটু আমাদের সাথে কথা বলতেন স্যার। ধন্যবাদ স্যার। ওকে, ধন্যবাদ জানাচ্ছি প্রথমে আমাদের সদ্য স্যারকে আমাদের সাথে জয়েন করছেন। এরপরে যারা আয়োজক তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি ছোট মানুষকে বড় জায়গাতে নিয়ে আসার জন্য। তো আসলে আমি ফার্মাসিস্টদের ভূমিকা বা এই পরিস্থিতিতে কি হতে পারে এটা আসলে বই পুস্তকের ভাষায় ফার্মাসিস্ট কি, ফার্মাসিস্টের রোল কি, এভাবে বলতে চাচ্ছি না। আমার কাছে মনে হয় যে ইন জেনারেলি আমরা যেটা বুঝি, যেটা আমাদের সবার বোঝা উচিত, সেটা হলো যে ফার্মাসিস্ট বলতে আমরা আসলে কি বুঝি। জেনারেল পিপুল মনে করে ওষুধের দোকানদার, এখান থেকে আমরা এখনো বেরোতে পারিনি। তো সেক্ষেত্রে আমার যেটা মনে হয়, আমি যদি ব্রডার স্কেল বলি, যে এটা হচ্ছে আমার বলতে পারবো যে এক্সপার্ট অফ মেডিসিন। অর্থাৎ আমরা যদি বলি যে আমরা হচ্ছে আলটিমেট লিডার অফ মেডিসিন, অর্থাৎ আমরা যদি এভাবে বলি যে আমরা হোয়ার দেয়ার ইজ এ ড্রাগ দেয়ার মাস্ট বি এ ফার্মাসিস্ট। এখানে আমাকে এক্সপার্ট বলার কারণ হলো যে একটা ড্রাগের জন্ম থেকে শুরু করে সেটার ডিসকভারি, ডেভেলপমেন্ট, তারপরে ফর্মুলেশন, সেখান থেকে ডিসপেন্সিং, তারপরে পেশেন্টের পরে পরবর্তীতে ফার্মাকোভিজিলেন্স থেকে শুরু করে, তার মানে পুরো ফ্রম দ্য ফার্স্ট টু লাস্ট পর্যন্ত ফার্মাসিস্টদের একটা বিশাল রোল রয়ে গেছে। কিন্তু সেই জায়গাতে আমরা আজকে বলা যায় যে আমরা কোনো রোলই প্লে করতে পারছি না এজ এ ফার্মাসিস্ট হিসাবে।
কিন্তু বাংলাদেশে আমরা ইন্ডাস্ট্রিয়াল ফার্মাসিস্ট হিসেবে আমরা সবাই কর্মরত, ওখানে কাজ করার আমাদের সুযোগ আছে। এই জন্য আমরা গর্বের সাথে বলতে পারি যে বাংলাদেশে আজকে আমরা ওষুধে স্বয়ংসম্পূর্ণ। বিশ্বের প্রায় 150-র উপরে কান্ট্রিতে আমাদের ওষুধ রপ্তানি করছি। আমরা যদি রিসেন্টলি বলি যে খুব শর্ট নোটিসে আমাদের দেশের স্বনামধন্য কোম্পানি তারা রেমডেসিভিরের ব্র্যান্ড বাজারে নিয়ে চলে আসলো। তার মানে আমরা যথেষ্ট কেপেবল ফার্মাসিস্টরা। কিন্তু এখন আমাদের রোল গুলো আসলে কি হওয়া উচিত সেগুলো আমি যদি একটু আলাদা আলাদা করে বলি, তাহলে আমরা বলতে পারবো আমরা রিসার্চে, আমরা একাডেমিশিয়ান, আমরা বিভিন্ন রিসার্চে থাকবো, আমরা একাডেমিক এরিয়াতে থাকবো, প্রোডাকশনে থাকবো। হ্যাঁ, এগুলো তো আমাদের একটা এরিয়া রয়ে, কিন্তু মেজর যে জায়গাটা হেলথ কেয়ার সেক্টরে সরাসরি ইনভলভ থাকা, সেখানে আমাদের হসপিটাল ফার্মাসিস্ট হিসেবে কাজ করার যথেষ্ট সুযোগ ছিল এবং সুযোগ এখন আছে। এই জায়গাটাতে আমরা দূরে আছি, আমাদেরকে ইনভলভ হওয়া দরকার। সেটা হলো যে আমরা যে সরাসরি পেশেন্টের কাউন্সেলিং থেকে শুরু করে পেশেন্টের আমাদের ইমিউনোলজি, তার বুস্ট আপ করার, তার যে মেন্টাল সাপোর্ট দেওয়া, হ্যাঁ, তাকে ফার্দার কোন ধরনের খাবারগুলো খেতে হবে, হ্যাঁ, ড্রাগের সাথে কোন ধরনের খাবারের ইন্টারাকশন আছে, এই বিষয়গুলো সরাসরি একটা পেশেন্টকে আমরা যে ডিরেক্টলি বলার যে একটা সুযোগ পাই, হ্যাঁ, এই সুযোগটা আমরা হারিয়ে ফেলছি, আমাদের পেশেন্টরা পাচ্ছে না। আমাদের একটা ডাক্তার, একজন ফিজিশিয়ান, উনি অবশ্যই ডায়াগনোসিস করবেন, উনি প্রেসক্রিপশন করবেন, কিন্তু ওনার প্রেসক্রিপশনের মধ্যে আনইনটেনশনালি কিছু মিস্টেক থেকে যেতে পারে, ড্রাগ ড্রাগ ইন্টারাকশন থেকে যেতে পারে। আমাদের ডাক্তারদের এত সময় নাই, হ্যাঁ, যে একটা পেশেন্টের পুরো হিস্ট্রি শোনার পরে তার আদার্স কোনো ডিজিজ ছিল কিনা আগে, এবং পরবর্তীতে কোন ধরনের খাবার খাবে, এই ধরনের কাউন্সিলিং গুলো আসলে কারা দিবে? তার মানে দেখা গেল যে একটা পেশেন্ট সে প্রেসক্রিপশন নিয়ে সে ওষুধটা নিয়ে বাসায় চলে গেল, কিন্তু যাওয়ার সাথে সাথে সেই এমন এক ধরনের খাবার সে খাচ্ছে যখন দেখা যাচ্ছে যে এই ড্রাগটার অ্যাবজর্পশনে বাধা দিচ্ছে, ড্রাগ অ্যাবজর্পশনই হচ্ছে না। তাহলে সে তো পরবর্তীতে তার থেরাপিউটিক ইফেক্ট পাবে, এটা তো আশা করাই যায় না, কিন্তু সে আসলে জানেই না যে সে কিভাবে লুজার হয়ে গেল। এই ধরনের ঘটনাগুলো আমাদের দৈনন্দিন জীবনে প্রতিনিয়ত ঘটছে। হ্যাঁ, যার ফলে আমরা পেশেন্টরা যে ফার্মাসিস্টদের যে রোল, ফার্মাসিস্টদের যে ভূমিকা, সরাসরি ফার্মাসিস্টদের বেনিফিশিয়ারি হচ্ছে না। আমরা যদি উন্নত দেশের দেশের দিকে তাকাই, তাহলে আমরা বলতে পারবো যে হোয়ার দেয়ার ইজ এ ফিজিশিয়ান দেয়ার মাস্ট বি এ ডক্টর। কিন্তু আমাদের দেশে এটা উল্টো চিত্র। আমাদের এই মনে হয় যে ডাক্তারদেরও একটা ভূমিকা পালন করার দরকার আছে। যে সমস্ত ডাক্তাররা বাইরের থেকে তারা হায়ার ডিগ্রি করে আসছেন, তারা দেশে আসার পরে তারা কেন ফিল করছে না যে আমরা কি, আর আমাদের দেশে আমরা কি করতেছি, কেন ফার্মাসিস্টরাকে আমরা দূরে সরিয়েছি, তাদের দিক থেকে দরকার। আর আমরা যদি বলি ফার্মাসিস্টরা, আমরা এখন ফার্মাসিস্ট আমাদের বাংলাদেশে ফার্মাসিস্টের সংখ্যা কম নয়, নেহাত কম নয়, ফার্মাসিস্টের সংখ্যা অনেক বেশি। হ্যাঁ, কিন্তু আমরা দেখছি মেজরিটি পার্সেন্ট ফার্মাসিস্ট আমরা মানে ইন্ডাস্ট্রিতে কাজ করছি। কিন্তু এইখানে ইন্ডাস্ট্রিতে আমাদের আসলে ফার্মাসিস্টদের যেগুলো আমরা রোল প্লে করছি, আমরা আমাদের ইকোনমি, আমাদের ওষুধ শিল্পকে অনেক উচ্চতায় চলে গেছি, কিন্তু আমাদের বেসিক জায়গাগুলো কিন্তু আসলে এই হসপিটালে, ক্লিনিকে, রিসার্চে, এই জায়গাগুলোতে আমাদের রোলটা বেশি প্লে করা দরকার। সেই ক্ষেত্রে আমাদের ফার্মাসিকে এখনই এগিয়ে আসতে হবে। এখনই সময় যে ফার্মাসিস্টদেরকে বোঝাতে হবে যে আসলে আমাদের যথেষ্ট অবদান রাখার সুযোগ রয়েছে। আমাদের যে আমরা যে নলেজ আছে, সেই নলেজ গুলো আমরা গ্যাদার করছি, সেগুলো আমরা অ্যাপ্লাই করতে পারছি না। হ্যাঁ, আর রিসেন্টলি আমরা যদি একটা কথা বলি, যে রিসেন্টলি আমাদের যে ফার্মাসি টেকনিশিয়ান, যেটাকে আমরা বলে থাকি বি গ্রেড আমরা বলি, আসলে তাদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে ফার্মাসিস্ট বলে। হ্যাঁ, এখানে আমাদের আমাদের ঊর্ধ্বতম যারা কর্মকর্তা আছেন বা পলিসি মেকাররা আছেন, তাদেরও এই বিষয়গুলো ভাবা উচিত যে আসলে ফার্মাসিস্ট বলতে কাদেরকে বোঝানো হয়, কারা রেজিস্টার্ড ডিগ্রেড ফার্মাসিস্ট, তাদের কারিকুলাম কি, তার কোন ধরনের নলেজ গ্যাদার করে। আজকে আমাদের বাংলাদেশে আমরা রিসেন্টলি দেখতেছি যে একটা ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য আমাদের কিছু ফার্মাসিস্টকে আমন্ত্রণ জানানো হয়েছে। আসলে ফার্মাসিস্ট বলতে শুধুমাত্র আমরা ফার্মাসিস্ট না, আমরা ফার্মাকোলজিস্ট, আমরা মাইক্রোবায়োলজিস্ট, আমরা হচ্ছে কেমিস্ট, মানে আমরা হট নট, আমরা কি নই। আমাদের এই যে ফার্মাকোলজিস্ট হিসেবে আমাদের ক্লিনিক্যাল ট্রায়াল থেকে শুরু করে একটা ড্রাগের যাবতীয় বিষয় এখন ইনভলভ থাকতে পারি, কিন্তু আমাদের এই সুযোগগুলো আরো
আহ, আমাদের বানাতে হবে, এবং আমাদের এই ধরনের চান্স গুলো যেন আমরা পাই। এই জন্য আমরা ঊর্ধ্বতন কর্মকর্তা বা পলিসি মেকারদের কাছে আহ্বান জানাচ্ছি যে ফার্মাসিস্টদের যে রোল, সেই রোলটা অবশ্যই আহ, পালন করার সুযোগ সামনে দেওয়া হোক বা আসবে বলে আমরা মনে করছি। যদিও এখন অলরেডি আমাদের গেজেট নিয়ে কথা হচ্ছে যে হ্যাঁ, ফার্মাসিস্ট নিয়োগ হবে সারা বাংলাদেশে, হসপিটালে প্রত্যেকটা হসপিটালে ফার্মাসিস্ট থাকবে। হ্যাঁ, রেশনাল ইউজ অফ ড্রাগ এনশিওর হবে। এখানে পেশেন্টরা প্রপারলি কাউন্সেলিং পাবে, নার্সরা এডুকেশন পাবে, ফার্মাসিস্টরা এক্সপার্টিজম শো করবে। এখানে আমাদের ড্রাগের কোনো মিস ইউজ হবে না, ড্রাগ অ্যাবিউজ রোধ হবে। এখানে ফার্মাকোভিজিলেন্সটা প্রপারলি আমরা গাইডলাইন ফলো করে আমরা মেনটেনেন্স করতে পারবো। এই বিষয়গুলো আমাদের যথেষ্ট ফার্মাসিস্ট হিসাবে কাজ করার যথেষ্ট সুযোগ রয়েছে। তো সেক্ষেত্রে আমরা যদি কাজ করতে না পারি, আমাদের জাতি কিন্তু এখান থেকে বঞ্চিত হচ্ছে। আমরা উন্নত বিশ্বের অনেক দেশে আছে যেগুলোতে ফার্মাসিস্ট ডিগ্রিধারী মানে গ্রাজুয়েট ফার্মাসিস্টদের নামের আগে ডক্টর লাগানোর সুযোগ আছে, এবং তারা অনেক দেশে আছে তারা প্রেসক্রিপশন করার সুযোগ থাকে। সেই ক্ষেত্রে আমরা সেই জায়গাতে যদি বলতে চাই, তাহলে বাংলাদেশে আমরা কতটা পিছিয়ে আছি। হ্যাঁ, এই জায়গাটাতে আমাদের কম্পিটিশনে না এসে, হেলথ কেয়ার প্রফেশনালদের ভিতরে কম্পিটিশন না রেখে আমরা যদি একই কাতারে এসে দাঁড়িয়ে মানুষের শরীরের বেটারমেন্টের জন্য, বেটার হেলথের জন্য, হেলথ কেয়ার আমাদের যে স্ট্যাটাসটা আমাদের দেশে আছে সেটা আরো বুস্ট আপ করার জন্য যেন আমরা একই কাতারে দাঁড়িয়ে সবাই মানুষের কল্যাণের জন্য কাজ করতে পারি। সেই জন্য আমাদের ডাক্তার, ফার্মাসিস্ট, টেকনিশিয়ান, নার্স এই সবগুলো একটা টিম আকারে তৈরি করে যেন মানুষের হেলথ কেয়ার সেক্টরে আমরা ভূমিকা রাখতে পারি। তবে আমার মনে হয় এখানে আমার একটা যে প্রশ্নটা করা হয়েছিল বর্তমান সিচুয়েশন নিয়ে, আসলে তো বর্তমান সিচুয়েশন নিয়ে আসলে একজন করোনা পেশেন্টের এগেনস্টে ফার্মাসিস্টদের একেবারে ডাক্তারদের মতো যোদ্ধার মতো ভূমিকা রাখার সুযোগটা কম। তারপরেও আমরা বলতে পারি পেশেন্ট কাউন্সেলিং থেকে শুরু করে তার ইমিউনিটি বুস্ট আপ করার যে বিভিন্ন ওয়ে গুলো আছে, সেগুলো আমরা ইজিলি একটা পেশেন্টকে দিতে পারি। এছাড়া আমরা এখন আমাদের রিসার্চ ল্যাবে থাকার কথা ফার্মাসিস্টদের। বিশ্বের বিভিন্ন দেশে ভ্যাকসিন নিয়ে কথা হচ্ছে। স্যার যতগুলো ড্রাগের রেফারেন্স দিয়ে বললেন অনেক সুন্দর করে, সেই ড্রাগ গুলো আমরা বিদেশের রেফারেন্স দিচ্ছি কিন্তু আমাদের দেশের রেফারেন্স দিতে পারছি না, কারণ আমাদের দেশের ল্যাব গুলো সেইভাবে ইউটিলাইজ হয় না। আমি অবাক হচ্ছি যে বা আমরা সবাই অবাক হচ্ছি যে আমাদের দেশে এখন 41টা ল্যাবে করোনার ট্রিটমেন্ট মানে হচ্ছে, ডায়াগনোসিস হচ্ছে। তার মানে কি আমাদের 41টা ল্যাবে পিসিআর এর ব্যবস্থা আছে, কিন্তু আমরা এর আগে জানতামই না। আমাদের ফার্মাসিস্টরা, আমাদের মাইক্রোবায়োলজিস্টরা, আমাদের যারা বায়োকেমিস্ট আছেন বা মলিকুলার বায়োলজি নিয়ে কাজ করেন, আমাদের দেশে রিসোর্সের অভাব নাই। তার মানে ফার্মাসিস্টদেরকে কাজ করার একটু সুযোগ দিতে হবে। হ্যাঁ, তো এখন আমরা কাজ করার সুযোগ দিতে হবে, সেই জায়গা থেকে আমরা দীর্ঘদিন ধরে এই কথাটা বলছি। কিন্তু ফার্মাসিস্ট হিসেবে আমরা যারা আমাদের স্যারেরা আছেন, যারা আমাদের বড় ফার্মাসিস্ট, যারা জায়েন্ট ফার্মাসিস্টরা আছেন, তারা আমাদের সামনে একটা নেতৃত্ব দিক। আমরা তাদের নেতৃত্বে আমরা একটা যথাযথ কর্তৃপক্ষের কাছে যেন আমরা পৌঁছতে পারি, যেন এই ফার্মাসি এডুকেশন, ফার্মাসি প্রফেশন এবং হেলথ কেয়ার এক্সপার্টিজম যেন আমরা ন্যাশনাল ইন্টারেস্টে অ্যাপ্লাই করতে পারি। সেই জন্য আমাদের উদাত্ত আহ্বান থাকবে সিনিয়র ফার্মাসিস্টদের প্রতি। আর আমাদের জুনিয়র ফার্মাসিস্টরা এখন যেভাবে এগিয়ে আসছে বিভিন্ন প্ল্যাটফর্মে, হ্যাঁ, আমরা অবশ্যই তাদেরকে ধন্যবাদ দিতে চাই। এই যে আমরা যে প্রোগ্রামে আজকে অ্যাটেন্ড করছি সেটা অবশ্যই জুনিয়র ফার্মাসিস্টদের একটা ইনোভেটিভ আইডিয়া থেকে আসছে। তারা বিভিন্ন প্ল্যাটফর্ম তৈরি করছে, সেখান থেকে আমাদের আশা করি আমরা যে সরকারের কানে এগুলো পৌঁছবে। এগুলো পৌঁছলে আমরা কাজ করার সুযোগ পাবো এবং আমাদের দেশে হেলথ কেয়ার সেক্টরে আমরা অবদান রাখতে পারবো। আমার কাছে মনে হচ্ছে যে এটুকুই ফার্মাসিস্টদের অবদান সম্পর্কে বলতে পারি। হ্যাঁ, আর পার্টিকুলারলি এরিয়া আকারে প্রশ্ন আকারে যদি কোনোটা আসে তাহলে বলার চেষ্টা করবো। আমি এটুকুই বলে আমার কথা শেষ করার চেষ্টা করছি। থ্যাংক ইউ। ধন্যবাদ স্যার, ধন্যবাদ আপনার বক্তব্যের জন্য। আমরা এবার আমাদের প্রফেসর ডক্টর মীর ইমাম ইবনে ওয়াহিদ স্যারের কাছ থেকে একটু জানতে চাইবো সংক্ষিপ্ত আকারে যে স্যার হসপিটাল ফার্মাসিস্টের গুরুত্বটা যদি আপনি খুব সংক্ষেপে একটু বলতেন স্যার আমাদের। ধন্যবাদ স্যার। আচ্ছা, ধন্যবাদ মুন্না। হসপিটাল ফার্মেসি বেসিক্যালি যে আমাদের আসলে রোলটা বাংলাদেশের প্রেক্ষাপটে, তো যেটা আজাদ বলছিল যে আসলে পাঠ্যপুস্তকে একরকম, হ্যাঁ, আমাদের কি করা উচিত
কি করেছি আর কি করব, তিনটার মধ্যে আমার যথেষ্ট পার্থক্য রয়েছে। হ্যাঁ, তো লিটারালি আমরা যা পড়ে আসছি আমরা জানি যে হসপিটাল ফার্মেসি আসলে কাজটা কি। হ্যাঁ, তো যদিও আমাদের সে অধিকার দেয়নি, হ্যাঁ, বা আমরা অধিকার পাইনি সেভাবে কাজ করার, কিন্তু আমরা কিন্তু ব্যক্তিগতভাবে বা সামাজিকভাবে রাষ্ট্রের প্রতি দায়বদ্ধতা থেকে অনেক কাজ করে আসছি। তাই আমি প্রথমেই বলি যে আসলে হাসপাতালের কাজটা খুব একটা জটিল কিছু না। মেইনলি দুটো সেক্টরেই কাজ করা সম্ভব। যেটা হচ্ছে যে একটা হচ্ছে যে ডিসপেন্সিং করা, যে ডাক্তার যে ড্রাগ গুলো প্রেসক্রিপশন করে সেই প্রেসক্রিপশন গুলো অ্যাকর্ডিং টু প্রেসক্রিপশন পেশেন্টকে ওষুধগুলো বুঝিয়ে দেওয়া, এবং খুব বেশি হলে একটু যেটা সম্ভব সেটা হচ্ছে যে আহ, তাকে তার ডোজ বা ফ্রিকোয়েন্সি গুলো বলে দেওয়া, বা খাওয়ার আগে বা খাওয়ার পরে যাবে এইটুকুই। এর বেশি কিছু বলার হয়তো সুযোগ নাই। যে বিশেষ করে প্রেসক্রিপশনে কাউন্সিলিং করা, ক্রিটিসাইজ করা, যে ড্রাগ ডোজ চেঞ্জ বা অল্টারনেটিভ দেওয়া, হ্যাঁ, বা আরো কিছু পরামর্শ দেওয়ার সুযোগ নেই। তো মেইনলি কাজটা আসলে ডিসপেন্সিং এর সঙ্গে সম্পৃক্ত আছে। তো যেখানে মেইনলি বাংলাদেশে কিছু প্রাইভেট যে হসপিটাল গুলো আছে সেখানে ফার্মাসিস্টের ডিসপেন্সিং এ কাজ করছে। হ্যাঁ, আর বাকি সরকারি লেভেলে কোথাও নাই। আরেকটা কনসেপ্ট আছে যেটাকে বলা হয় যে আসলে ড্রাগ স্টোর ম্যানেজমেন্ট, এই কনসেপ্টটা বাংলাদেশে কেউ শুনেনি বা জানেও না। হ্যাঁ, বাংলাদেশের সরকারি প্রত্যেকটা হাসপাতালে কিন্তু একটা করে স্টোর আছে, যারা আসলে সারা বছরের যে ইনভেন্টরিটা করে, কি পরিমাণ রিকোয়ারমেন্ট, কি পরিমাণ ড্রাগ লাগবে, কি পরিমাণ আমাদের রিকোয়ারমেন্ট, কোন ওষুধ কতটুকু দিব, হ্যাঁ, সেই বিষয় নিয়ে তারা আলোচনা করে বা সিদ্ধান্ত নেয়। এবং সিদ্ধান্ত নিয়ে সে অনুযায়ী তারা কিন্তু সরকারের কাছে রিকুইজিশন পাঠায় এবং সরকার সে অনুযায়ী তার ড্রাগটা দেয়। কিন্তু যেটা বড় কাজ হচ্ছে যে কোন ড্রাগটাকে আমি কিভাবে রাখবো। কোনগুলো আছে যে বায়োলজিক্যাল ড্রাগ, সেগুলোকে আমার ফ্রিজে রাখা, কোনগুলো আছে নার্কোটিক্স, তাকে আলাদা করে রাখা। বিভিন্ন ধরনের আছে, টেম্পারেচার ডিপেন্ডেন্ট আছে, কোনগুলাকে রুম টেম্পারেচারে রাখা, কোনগুলাকে 8 ডিগ্রিতে, কোনগুলাতে আরো -ডিগ্রিতে রাখতে হতে পারে। এরকম অনেক বিষয়বস্তু আছে। এটা কিন্তু ড্রাগ স্টোর ম্যানেজমেন্টের পুরো দায়িত্বটা কিন্তু একজন ফার্মাসিস্টের হওয়া উচিত। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে দেখা গেছে যে বাংলাদেশের হাসপাতালগুলোতে মেইনলি সকল ফিজিশিয়ানরা এই দায়িত্ব পালন করে আসছে যুগ যুগ ধরে। কিন্তু আমি যেটা বলবো, যে আবারও বলছি, যে হসপিটাল ফার্মেসি মেইন দুটো কাজই হচ্ছে, একটা হচ্ছে ড্রাগ স্টোর ম্যানেজমেন্ট বা ইনভেন্টরি করা, একটা হচ্ছে যে আমাদের হচ্ছে ডিসপেন্সিং করে, এই দুটোই মেইন কাজ। কিন্তু সামাজিক ভাবে যেটা করা উচিত ছিল আসলে, যে এর পরেও বেরিয়ে এসে, যেটা যদি আমরা ক্লিনিক্যাল ফার্মেসি কনসেপ্টে অ্যাডাপ্ট করতে পারতাম, সেক্ষেত্রে আসলে ওষুধের রুগীর সঙ্গে ওয়ার্ডে কেবিনে ডাক্তারের সাথে একটা মেডিকেল টিম হিসেবে কাজ করতে পারে, একজন নার্স, একজন ডাক্তার, একজন ফার্মাসিস্ট, একজন রুগীর সেবায়, চারজন মিলে একটা ভালো কাজ করার সুযোগ ছিল। সেক্ষেত্রে ডাক্তার হয়তো প্রেসক্রিপশন লিখে দেওয়ার পরে ওষুধটা কিভাবে আমরা প্রয়োগ করব, তাকে সে কতটুকু ডোজ খাবে, ইভেন যেটা দরকার, যে আসলে আমাদের ড্রাগ তৈরি করা হয় কিন্তু ফিক্সড ডোজ। হ্যাঁ, যে একটা 500 mg, 250 mg। এটা কিন্তু ধরো একটা অ্যাডাল্টের যদি ওয়েট বা আমি যদি হাইট ধরে হিসাব করি, তাহলে যদি বলা হয় যে 72 কেজি, 70 কেজি হয়, তাহলে আমরা ধরি এই ড্রাগটা দেওয়া উচিত। কিন্তু একটা মানুষের ওয়েট 60 কেজি, একজন 80 বা 90 কেজি, তাকে আমি কিভাবে দিব? হয়তো আমি সেম ডোজই ব্যবহার করবো। একটা বাচ্চা যদি হয়, তার ওজন হয় 30 কেজি, তাকে কিন্তু দেখা যাচ্ছে যে আমি ওই 50% কল্পনা করে দিয়ে দিলাম। তো এটা আসলে অ্যাকুরেট ওয়ে না। ওয়ে হচ্ছে যে তার ওয়েট অনুযায়ী তার ড্রাগটাকে নিজে ফর্মুলেট করে, ইনহাউস ফর্মুলেশন করে ওষুধটা দিবে। এটাও কিন্তু আমাদের একটা বড় দায়িত্ব হসপিটাল ফার্মাসিস্টের, সেই ওষুধটাকে ওখানে ইনস্ট্যান্ট ম্যানুফ্যাকচার করে কাস্টমাইজ করে দিবে, ওই রোগীর জন্য যে ওষুধটা যেভাবে দেওয়া উচিত, যে পরিমাণ, সেটাই দিবে। এটাই হচ্ছে একদম একটা বড় দায়িত্ব। তো এরপরেও আরো অনেক দায়িত্ব আছে, রিসার্চে পার্টিসিপেট করতে পারে, আরো অনেক ধরনের আছে। তো আমি যেটা বলি, যে এই করোনা পরিস্থিতি নিয়ে কথা হচ্ছে, তো আসলে আমরা কি করতে পারি, কি করণীয় ছিল। ওয়ার্ল্ড ওয়াইড যেটা আছে ইন্টারন্যাশনাল ফার্মাসিউটিক্যাল ফেডারেশন, এটা একটা দায়িত্ব আমাদেরকে বুঝিয়ে দিয়েছে যে এই কাজগুলো আমাদের করতে হবে, সেটা আমি কমিউনিটি লেভেলে করি বা আমি হসপিটাল লেভেলে করি, এবং কাজগুলো খুব সুন্দর সুচারুরূপে বলা আছে। আমি গর্বের সাথে বলতে পারি, বাংলাদেশে যে কোভিড আসার পর থেকে বাংলাদেশে যদি ফার্স্টে কেউ কোনো একটা শ্রেণী সোচ্চার হয়, একমাত্র হয়েছে হচ্ছে এদেশে ফার্মাসিস্টরা। যেটাকে বলা হয়, আমরা বলতেছি বারবার করে যে প্রোটেকশনটা ইম্পর্টেন্ট, এই প্রোটেকশনের সম্পূর্ণ কাজই কিন্তু ফার্মাসিস্ট করেছে। কিভাবে করেছে আমি যদি একটু বলি, এবং ফেডারেশনে যা বলছে একই তথ্য। যেমন বলা হয়েছে যে পাবলিককে ইনফরমেশন করা, এবং তাদেরকে তথ্য দেওয়া এবং শিক্ষা দেওয়া, রোগ সম্বন্ধে এডুকেট করা। তারপরে কাউন্সিলিং করা, আমরা মেডিকেলে কিভাবে অ্যাডভাইস দিতে পারি। তারপরে প্রমোটিং ডিজিজ প্রিভেনশন, প্রমোটিং ইনফেকশন কন্ট্রোল আমরা কিভাবে করতে পারি। যেমন আমরা মাস্ক, গ্লোভস, স্যানিটাইজার তৈরি, বাংলাদেশের সবচেয়ে প্রথম প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় থেকে স্যানিটাইজার তৈরি করে পাবলিকের মধ্যে দেওয়া হয়েছে, এবং মাস্ক আমি নিজে ডিস্ট্রিবিউট করেছি আমরা। হ্যাঁ, এবং এভেন আমরা কোনো কোনো ক্ষেত্রে পিপিও আমরা প্রোভাইড করেছি।
তো একজন স্বাস্থ্যকর্মী যেটুকু ভূমিকা পালন করা দরকার বা যেটুকু সুযোগ আছে তার চেয়েও কিন্তু অনেক বেশি বড় দায়িত্ব আমরা পালন করে আসছি। এছাড়া যেমন আছে যে মেডিসিন, গ্লোভস, মাস্ক এগুলো আমরা তৈরি করার চেষ্টা করছি বা প্রোভাইড করেছি মানুষকে। তো আলটিমেটলি সবচেয়ে যেটা বড় কাজ করেছে বাংলাদেশে এই যে করোনার ক্ষেত্রে যতগুলো উৎপাদনশীল খাত ছিল প্রত্যেকটা ইন্ডাস্ট্রি কিন্তু বন্ধ। হ্যাঁ, কোনো ইন্ডাস্ট্রি কিন্তু খোলা ছিল না, একমাত্র ফার্মা সেক্টরে ফার্মাসিস্টরা তাদের নিজের জীবনের ঝুঁকি নিয়ে কোম্পানি মালিকরা কোম্পানি খোলা রেখেছে। কেননা যেটা সবচেয়ে বড় দায়িত্ব, আমার কাছে মূল অস্ত্র নাই কিন্তু ছোট ছোট অনেক অস্ত্র আমার কাছে আছে যেগুলো আমি মেডিসিন, যে অ্যাজিথ্রোমাইসিন, তারপরে যে হাইড্রোক্সিক্লোরোকুইন, এগুলা কে তৈরি করছে? বাংলাদেশে তৈরি হচ্ছে এগুলা। তারপরে যতগুলো ড্রাগের কথা আমি রেফারেন্স হিসেবে দিয়েছি প্রত্যেকটা ওষুধের ইমার্জেন্সি সাপ্লাই লেগেছে, এবং বাংলাদেশে প্রত্যেকটা কোম্পানি ওষুধ তৈরি করে একদম প্রত্যেকটা ডিস্ট্রিক্ট, থানা, জেলা লেভেল পর্যন্ত সব জায়গাতে কিন্তু ওষুধ পৌঁছে দিয়েছে। এই কাজটা করেছে কে? ফার্মাসিস্টরাই। তারা ওষুধ তৈরি করে মানুষের হাতে হাতে পৌঁছে দিয়েছে। দেশের সব দোকান বন্ধ থাকলে কিন্তু ওষুধের দোকান বন্ধ হয়নি এক মুহূর্তের জন্য। প্রত্যেকটা মানুষ কিন্তু ওষুধ বা ইয়ে এক্সেস করতে পেরেছে। তো আমি জাস্ট এইটুকুই বলতে পারি। আরেকটু যদি কথা বলি, চীনের হুয়ানে যা ঘটেছে, আমরা যদি জানতে পারি এবং যদি জানতাম, আমাদের সরকারও যদি জানতো, তাহলে হয়তো আমাদের এই ব্যবস্থাপনার চিত্রটা একটু অন্যরকম হতো। চীনে যখন ফার্মাসি সার্ভিসকে সবচেয়ে বড় স্তম্ভ হিসেবে ধরা হয়েছিল কোভিড-19 কে মোকাবেলা করার জন্য, স্যার, চীনা ফার্মাসিস্টরা। আমরা অনেকগুলো প্রশ্ন পাচ্ছি, তো আমরা একটু আচ্ছা যদি আচ্ছা এখন প্রশ্নের দিকে চলে যাই আমাদের জন্য হয়তো একটু ভালো হয়। স্যার, আমরা স্ক্রিনে একটা কোশ্চেন পেয়েছি, এটা আমরা ইমাম স্যারের কাছ থেকে আনসারটা আশা করতেছি। কোশ্চেনটি কি স্যার আপনি দেখতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, হোয়াট ট্রিটমেন্ট গিভেন ফর কোভিড ইন বাংলাদেশ। জি এই স্যার, কথাটা আপনি আসলে আমার প্রথম আলোচনায় চলে এসছে, কথাগুলো এসছে। তো আমি তাহলে আবার আমি একটু বলি, যেহেতু জানতে চেয়েছে। তো আমাদের যখন মাইল্ড কেস হচ্ছে, জাস্ট ইনফ্লুয়েঞ্জা লাইক ইলনেস, বা আমার সর্দি জ্বর বা কফ আসছে, তখন যেটা আমরা করছি প্যারাসিটামল বা ইয়ে, এটা গাইডলাইনই এসছে, বাংলাদেশ সরকার একটা গাইডলাইন তৈরি করে দিয়েছে, সেই গাইডলাইন অনুসারে ট্রিটমেন্ট চলতেছে। তো আমি যেটাকে বলবো মোরাললেস, এটা হচ্ছে সিমটোমেটিক ট্রিটমেন্ট। কিছু কিছু ক্ষেত্রে কোভিড এর যেটা অ্যাকচুয়াল ট্রিটমেন্ট, সেগুলা দুই একটা ড্রাগ এখানে প্রয়োগ করা হচ্ছে। যদি মডারেট লেভেল যখন যাচ্ছে সিমটম গুলো, যখন আমরা নিউমোনিয়া পাচ্ছি, সেক্ষেত্রে যেটা বলা হচ্ছে হাইড্রোক্সি ক্লোরোকুইন ব্যবহার করা হচ্ছে, বা অ্যাজিথ্রোমাইসিন এখানে কম্বিনেশন হিসেবে ইউজ করছে। যদিও বাংলাদেশে দুটো ড্রাগের কম্বিনেশন ছিল না, কিন্তু কোভিড কে সামনে রেখে বাংলাদেশি কিছু কোম্পানি এটার কম্বিনেশন ড্রাগ তৈরি করেছে অলরেডি। এছাড়া যখন ক্রিটিক্যাল স্টেজে যাচ্ছে, যখন সেপটিক শক বা অ্যাকিউট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম হচ্ছে বা অর্গান ফেলিয়ার স্টেজে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আসলে ডোবুটামাইন বা ভেসোপ্রেসিন বা যেগুলো হচ্ছে আমাদের স্টিমুলেটর ইউজ করা হচ্ছে। এছাড়া কোনো কোনো ক্ষেত্রে কর্টিকোস্টেরয়েড যেমন প্রেডনিসোলন ব্যবহার করা হয়েছে। এই এই হলো ড্রাগ। এছাড়াও যেটা এটা আমার গাইডলাইনে আছে যে কোনো কোনো ক্ষেত্রে অক্সিজেন ভেন্টিলেশন হিসেবে লাগছে, লাস্ট স্টেজে ভেন্টিলেটর ইউজ করার প্রয়োজন পড়ছে, সেক্ষেত্রে এটা প্রয়োগ করেছে। এছাড়া কিছু অ্যান্টিহিস্টামিন আছে, ফেক্সোফেনাডিন, এবং ইভেন গার্গেলের কথা এখানে বলা হয়েছে। অলওয়েজ যেন একটা পেশেন্ট যেন 1 ঘন্টা পর পর বা 45 মিনিট পর পর যেন সে গার্গেল করে। তো এই হলো মোটামুটি বাংলাদেশে যে গাইডলাইন দেওয়া হয়েছে। এরপরেও কিছু অ্যান্টিভাইরাল ড্রাগ আছে, কিন্তু যেটা আমরা জানি যে আসলে কোনো ড্রাগই এখানে পারমিটেড না। একমাত্র রেমডিসিভির কে পারমিশনের কথা যেহেতু ওয়ার্ল্ড ওয়াইড এসছে, এফডিএ অ্যাপ্রুভ করেছে, সেই ড্রাগটা এখানে ইনক্লুড আছে। এইটুকুই আমি বলতে পারি। ধন্যবাদ স্যার। স্যার, আমরা এবার চলে যাব আমাদের ডক্টর এ কে আজাদ স্যারের কাছে। স্যার, আপনার জন্য এই কোশ্চেনটি। স্যার, এই কোশ্চেনটি কি আপনি দেখতে পাচ্ছেন? জি, আমি দেখতে পাচ্ছি। এখানে টেম্পারেচার স্ক্রিনিংটা আমাদের আসলে ইফেক্টিভ কোনো কিনা, মানে ওয়ে কিনা ডিটেক্ট করার জন্য করোনা ভাইরাস। থ্যাংক ইউ। আসলে আমরা এটাকে একদম ইফেক্টিভ টেম্পারেচার স্ক্রিনিং একটা ইফেক্টিভ আমরা ওয়ে বলতে পারি না ডিটেক্ট করার জন্য। এর কারণ হলো যে একজন পেশেন্টের করোনা ভাইরাস ছাড়াও অন্য কারণে তার জ্বর হতে পারে। এখন দেখা গেল যে আমার টেম্পারেচার হাই আছে, তখন বললাম যে না করোনা ভাইরাস পজিটিভ, এটা বলার চান্স আপাতত নাই। দ্বিতীয় কথা হলো যে করোনা ভাইরাস সে অলরেডি এফেক্টেড, কিন্তু তার বডি টেম্পারেচার বাড়েনি, তার মানে এটা নন সিমটোমেটিক করোনা ভাইরাস অ্যাটাক হয়েছে। সেক্ষেত্রে আমাদের যে টেম্পারেচার স্ক্রিনিং দিয়ে যদি আমরা ডিটেক্ট করতে চাই, তাহলে এখানে কিন্তু আমাদের ইফেক্টিভ ওয়েতে এটা ডিটেক্ট করা সম্ভব হবে না। এছাড়া দেখা গেল যে আমার টেম্পারেচার ইনক্রিজ করছে, আমি বাসাতে প্যারাসিটামল খেয়ে বাইরে বেরিয়ে গেলাম, তারপরে আমাকে কেউ স্ক্রিনিং দিয়ে ডিটেক্ট করলো, দেখা গেল যে আমার টেম্পারেচার লো আছে, তখন আমি ওখান থেকে পার পেয়ে গেলাম।
তার মানে আমরা একটা জায়গাতে বলতে পারি প্রাথমিকভাবে যে যাদের টেম্পারেচার বেশি থাকবে ডিটেক্টর দিয়ে যখন ডিটেক্ট হবে তখনই তাকে আইসোলেট করে তাকে ফার্দার ডিটেকশনের দিকে যাওয়া যেতে পারে। সেটা আমরা পরবর্তীতে আরটিপিসিআর করে কনফার্ম হবো, কিন্তু প্রাথমিকভাবে আইসোলেশনের জন্য একটা প্রাথমিক একটা ওয়ে হতে পারে, কিন্তু এটা কোনোভাবেই এটা ইফেক্টিভ ডিটেকশন ওয়ে নয়। হ্যাঁ, কারণ এটা অনেক লিমিটেশন আছে। থ্যাংক ইউ। আপনার কোশ্চেনটির জন্য স্যার আমরা আরেকটা কোশ্চেন দেখতে পাচ্ছি স্যার, আপনি যদি আমরা একটু আমাদের মীর ইমাম স্যারের কাছ থেকে যদি একটু অ্যান্সারটা আশা করতেছিলাম স্যার। এখানে ভুইয়া সাকিব নামে একজন প্রশ্ন করেছেন স্যার, আপনি কি প্রশ্নটি দেখতে পাচ্ছেন? হ্যাঁ, পাচ্ছি। এটা একটু কঠিন বিষয়টা, বাংলাদেশে এই নিয়ে গবেষণা হচ্ছে কিনা, হ্যাঁ, যে আসলে ভ্যাকসিন নিয়ে বাংলাদেশে আমার জানা মতে এখনো শুনিনি যে করোনা ভ্যাকসিন নিয়ে কোনো কার্যক্রম শুরু হয়েছে কিনা। তবে হ্যাঁ, আসার কথা যে আমরা প্রাথমিক স্টেজে আছি এবং এটা যুগান্তকারী একটা ঘটনা যেটা হয়েছে, যেটা হচ্ছে বাংলাদেশে করোনা ভাইরাসের যে জেনোম সিকোয়েন্সিং নিয়ে কাজ হয়েছে এবং মোটামুটি এটা সফল, আমরা জেনোম সিকোয়েন্স জানতে পারছি। তো আসলে একটা ভাইরাসের যে আরএনএ যদি আমরা জেনোমিক্সটা জানতে পারি, সেক্ষেত্রে তার ট্রিটমেন্ট করাটা বা তাকে কিভাবে সেখান থেকে ভ্যাকসিন তৈরি করা যায় এই নিয়ে কাজ করার যথেষ্ট সুযোগ রয়েছে। মানে বাংলাদেশেও এখন বায়োটেক নিয়ে কাজ হচ্ছে, যেটা করা যেতে পারে। যেমন আমি বলি যে সারা গিলবার্ট, যিনি অক্সফোর্ড ইউনিভার্সিটি গবেষণা করছেন, তো উনি এরকমই একটা কাজ করছেন যে কি বলবো, ডিএনএ টেকনোলজি, রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি ব্যবহার করে উনি একই ধরনের একটা মানে আরএনএ তৈরি করতেছে এবং সেটাকে কোনো একটা মানে সোর্সে দিয়ে আবার জেনারেট করে হয়তো অ্যান্টিবডি তৈরি করা হবে, সেটা আবার হয়তো মানুষের উপরে প্রয়োগ করা হবে। তো আশাবাদী, যেহেতু বাংলাদেশে জেনোম নিয়ে কাজ হয়েছে বা জেনোম সিকোয়েন্সে আমরা জানার চেষ্টা করেছি, আশা করি অদূর ভবিষ্যতে, এবং যেটা আমি নামটা ওনার বলেই ফেলি, সমীর সাহা এবং তার মেয়ে মেয়ে সেজুতি সাহা, দুজন মিলেই কাজটা করেছে। তো আশা করি যে তারা হয়তো বা, এবং ডক্টর সমীর শাহ উনি এর আগেও কিছু রোগের ভ্যাকসিন নিয়ে কাজ করেছেন। তো আমরা আশাই করতে পারি যে তারা হয়তো বা তাদের এই নতুন পদক্ষেপ হবে এই ভ্যাকসিনের দিকে এগিয়ে যাওয়া। এবং আমরা আশা করব, যেহেতু একটু আগে আজাদ বলছিল যে আমাদের দেশে অনেক পিসিআর এতগুলো মেশিন আছে বা এতগুলো মানুষ কাজ করার মতো যোগ্যতা বা সক্ষমতা আছে, আমরা সচরাচর আশা করতেই পারি যে অদূর ভবিষ্যতে এবং অল্প সময়ের মধ্যে বাংলাদেশেও করোনার ভ্যাকসিন নিয়ে কাজ করা সুযোগ আসবে বা সৃষ্টি হবে। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। স্যার এই কোশ্চেনটা আমি নিয়ে যেতে চাচ্ছিলাম আমাদের আজাদ স্যারের কাছে। স্যার কোশ্চেনটি কি আপনি দেখতে পাচ্ছেন? হ্যাঁ মুন্না, আমি দেখতে পাচ্ছি। If someone get coronavirus affected pregnant will his unborn baby. ওকে, এখানে আসলে বিষয়টা হলো যে একটা প্রেগনেন্ট মাদারের জাস্ট মানে নিউবর্ন বেবির করোনা ভাইরাস এফেক্টেড হওয়ার চান্স কতটুকু বেশি, এটা মানে ইন্টারেস্টিংলি আমরা বিশ্বের কয়েকটা রিপোর্টে দেখলাম যে এটা হ্যাপি নিউজ বলা যায় যে তার নিউবর্ন বেবির করোনা ভাইরাস ডিটেকশনে পজিটিভ আসেনি, হ্যাঁ, অথচ তার মাদার করোনা ভাইরাসে এফেক্টেড, এরকম নিউজ আমরা দেখেছি। কিন্তু আসলে মাদারের সাথে নিউবর্ন বেবির যে সম্পর্কটা আসলে, হ্যাঁ, তা প্রথমেই ডেলিভারি, আফটার ডেলিভারি অথবা আফটার সিজারিয়ান, সেখানে কিছুটা রিস্ক তো আছেই এফেক্টেড হওয়ার। হ্যাঁ, কিন্তু আমরা আশার কথা এটা বলতে পারি যে বিশ্বের বিভিন্ন দেশের নিউজ আসছে যে না, নিউবর্ন বেবির করোনা ভাইরাস পজিটিভ ডিটেকশন হয়নি। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে ইন্টারনালি প্লাসেন্টার ব্যারিয়ার ক্রস করে ফিটাসকে বা বেবিকে অ্যাটাক করছে, তারপরে সে পজিটিভ হয়ে গেছে, এরকম ধরনের কোনো রিপোর্ট এখনো আমরা পাইনি। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এটা সাধারণত উইদিন দা মাদার বেবি এফেক্টেড হচ্ছে না, কিন্তু আফটার ডেলিভারি হওয়ার হয়তো বা চান্স কিছুটা আছে। হ্যাঁ, চান্স আছে, কিন্তু এখনো পজিটিভ রেসপন্সই আমরা পাচ্ছি, যে অনেক নেগেটিভ রেজাল্ট আসছে যে বেবি এফেক্টেড হয়নি। মুন্না, আমরা এবারে কোশ্চেনটি নিয়ে যাব আমাদের স্যার, আমাদের ইমাম স্যারের কাছে। স্যার আপনি যদি কোশ্চেনটি দেখতে পাচ্ছেন, তার আগে স্যার আমি একটা ফোন কল নিতে চাচ্ছি স্যার, আপনি যদি অনুমতি দেন।
হ্যাঁ, শিওর শিওর, অসুবিধা নেই। জি, আপনার নাম এবং ঠিকানা বলে আপনার প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম, আমি শারমিন বলছি মিরপুর থেকে। আজাদ স্যারের কাছে আমার একটি কোশ্চেন আছে। স্যার, হাউ ক্যান বি মেনটেন আ ব্যালেন্সড ইমিউন সিস্টেম? ক্যান বি প্লিজ সাজেস্ট সাম অফ দ্য ওয়ে? থ্যাংক ইউ। যে আপনি আবার প্রশ্নটি করবেন? দুঃখিত, উনি ফোনটি বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। মুন্না, আমি কিন্তু প্রশ্নটা বুঝতে পারিনি, মানে কথা কেটে কেটে আসছিল। যদি একই আমাকে প্রশ্ন। হুম। স্যার, উনি প্রশ্নটি করেছেন সেটি হচ্ছে স্যার যে how can we maintain a balanced immune system? Can you please suggest some of the ways? I think স্যার এটাই ছিল কোশ্চেন। সেম কোশ্চেন মুন্না, যেটা আমি পেয়েছি। আচ্ছা, তাহলে ঠিক আছে স্যার স্যার, আমরা এই কোশ্চেনটি আজাদ স্যারের কাছ থেকে শুনে নিব। স্যার, আপনি একটা স্ক্রিনে একটা কোশ্চেন দেখতে পাচ্ছিলাম। আচ্ছা, তাহলে এটাকে আমি স্যার বলুক নাকি মুন্না? ঠিক আছে, আমরা ইমাম স্যারের কাছ থেকে এই কোশ্চেনটির উত্তরটি চাচ্ছিলাম স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আজাদ। স্যার, হ্যাঁ, ওই একই কোশ্চেন আসছে যেটা আমি পেয়েছি, যে কি করে আমরা আচ্ছা ব্যালেন্স ইমিউন সিস্টেম করতে পারি। হ্যাঁ, ধন্যবাদ, একটা ভালো কোশ্চেন করেছে আসলে। যে আমরা যেহেতু এখন ওয়ার্ল্ডে কোভিড চিকিৎসার জন্য ভালো কোনো ওষুধ নাই, আমরা সিমটোমেটিক ট্রিটমেন্টের উপর নির্ভর করছি। তো আবার এই কথাটাই আসে যে আমাদের প্রোটেকশনটা হচ্ছে মেন ইম্পর্টেন্ট দেন প্রিভেনশন। তো প্রোটেকশন নেওয়ার ভালো উপায় হচ্ছে যেটা অলরেডি আমরা অনেকবার আমি ফেসবুকেও প্রচার করেছি পরিচিতদের মাধ্যমে, যেটা সবচেয়ে দরকার হচ্ছে ইমিউন সিস্টেম বুস্ট আপের জন্য, যেটা সবচেয়ে বেশি কাজ করতেছে সেটা হচ্ছে ভিটামিনস এবং কিছু মিনারেলস। এবং এটা খুবই কার্যকরী। হ্যাঁ, যে আমাদের যে ভিটামিন গুলো আমাদের আছে, ভিটামিন এ, বি, সি, ডি, ই, এগুলা সবগুলাই আছে। এছাড়া যদি আমরা ইয়ার কথা বলি, যে মিনারেলস এর মধ্যে যেমন কপার, আয়রন, তারপরে জিঙ্ক, সেলেনিয়াম, এগুলা কিন্তু সবগুলাই কিন্তু আমাদের ইমিউন বুস্ট আপ করে। কিভাবে করে যদি আমি ইন জেনারেল বলি, যে আসলে দেখা যাচ্ছে যে কোনো কোনো ক্ষেত্রে প্রত্যেকটা কেসেই পাওয়া গেছে, কোভিড এর ক্ষেত্রে বা অন্য ক্ষেত্রে এবং এগুলো সব তথ্য দ্বারা প্রমাণিত, যে কোভিড এর পেশেন্টদের ক্ষেত্রে প্রত্যেকটা লেভেলই কম পাওয়া গেছে। কপার লেভেল কম, জিঙ্ক লেভেল কম, বা ইয়ে লেভেল কম, সেলেনিয়াম কম। এবং পরে দেখা যাচ্ছে এবং প্রত্যেকটা এই এই আমাদের যে ম্যাটেরিয়াল গুলো আছে, কপার বা জিঙ্ক, সেলেনিয়াম, আয়রন, এগুলো সবগুলাই কিন্তু ইমিউন সেল হয়। কেউ কেউ ম্যাচুরেশনে হেল্প করে, কেউ সেল তো ইনেট ইমিউনিটি বা অ্যাডাপটিভ ইমিউনিটি বিল্ড আপ করতে সাহায্য করে। এবং দেখা গেছে যে কোনো কোনো ক্ষেত্রে যে সেলেনিয়ামের যদি অভাব হয়, আমরা দেখেছি যে যদি কোনো কোনো ক্ষেত্রে মিউটেশন অফ নন ভাইরাল যদি কোনো ইয়ে থাকে, মানে নন ভাইরুলেন্ট কোনো ভাইরাস থাকে, সেটা ভাইরুলেন্টে কনভার্ট হয়ে যায়। তো কাজে এগুলা জিনিসে কপার, সেলেনিয়াম, জিঙ্ক বা আয়রন, এগুলার উপস্থিতি বডিতে খুবই জরুরি। এবং ইভেন কোনো কোনো ক্ষেত্রে দেখা গেছে যে কিছু কিছু ভিটামিন আছে যারা সরাসরি ভাইরাস রিপ্লিকেশনে বাধা সৃষ্টি করছে। যেমন আমি একটু বলতে পারি যে অ্যান্টি ইনফেক্টিভ আমরা বলা হচ্ছে, ভিটামিন এ কে বলা হচ্ছে যে অ্যান্টি ইনফেক্টিভ। এবং এটা হচ্ছে যদি অভাব হয় তাহলে মিজেলস বা অনেক ধরনের আমাদের আরো ডায়রিয়া বা এই ধরনের ডিজিজ হতে পারে। এটা যেটা কাজ করে ভাইরাল রিপ্লিকেশন কমিয়ে দেয়। তারপরে যেমন ভিটামিন বি আছে, এটা হচ্ছে সাপ্রেস, যদি কমে যায় তাহলে ইমিউন সিস্টেম আমাদের সাপ্রেস হয়ে যায়। তো সেক্ষেত্রে ভিটামিন যেটা বলা হচ্ছে বি 2 বা বি 3, বি 6, এগুলো সবগুলো আসলে ইনটেক করতে হবে যেন আমাদের ইমিউন রেসপন্সটা বেড়ে যায়। এবং ভিটামিন সি এর ক্ষেত্রেও একই কথাই আসছে, যে তারা মোটামুটি, এবং ভিটামিন ডিও, ভিটামিন ডি যেমন ইমিউন সেলকে ম্যাচিউর করতে সাহায্য করে। তাহলে আমাদের এমন খাদ্য, ফ্রুট বা ভেজিটেবল বা এমন জিনিস ইনটেক করা উচিত যেখান থেকে যেন রিচ সোর্স অফ ভিটামিন এ, বি, সি, ডি, ই হয়। এবং আর অবশ্যই যেন সেগুলোতে কপার বা সেলেনিয়াম বা জিঙ্ক বা আয়রন থাকে। তো এই ক্ষেত্রে দেখা গেছে যে আমি একটু সার্চ করে দেখেছিলাম যে আসলে কিভাবে মানুষকে হেল্প করা যায়। তো যে জিনিসটা পেয়েছি, আমরা রমজান মাসে সবাই খাচ্ছি, খেজুরে এগুলো সবকিছুই আছে মোটামুটি, আর তেঁতুলে এই জিনিসগুলো সবকিছুই আছে। এছাড়া আরো শাকসবজি, ফলমূল আমরা জানি যে ভিটামিন সি বা কোনগুলো এনরিচ ফ্রুট আছে। তো আমরা যদি এগুলো ইনটেক করি, আমাদের ইমিউন সিস্টেম ডেফিনেটলি বুস্ট আপ হবে। এবং বুস্ট আপ হলে যেটা হবে যে ভাইরাসটা হয়তোবা সেভাবে আক্রান্ত করতে পারবে না। যদি আরো সরাসরি বলি, ভাইরাল রিপ্লিকেশনে এরা বাধা দিবে। আলটিমেটলি আমি কোভিড থেকে হয়তোবা নিজেকে মুক্ত রাখার সুযোগ থাকবে। ধন্যবাদ।
উত্তরটির জন্য। আমাদের মাঝে আরো অনেক কোশ্চেন আসছে স্যার, আমরা এই কোশ্চেনটি নিয়ে যাব আমাদের আজাদ স্যারের কাছে। স্যার, আপনি কি কোশ্চেনটি দেখতে পাচ্ছেন? আচ্ছা, জি জি ঠিক আছে। আসলে এই ধরনের প্রশ্নের উত্তর দেওয়াটা খুব ডিফিকাল্ট, যে আইসিডিআরবি বা অন্যান্য জায়গায় টেস্টের ব্যাপারে এটা করা যায় কিনা। আসলে এ ধরনের প্রশ্নের বলা, আমাদের ক্ষেত্রে এটুকু বলার সুযোগ আছে যে যত বাড়ানো যায় টেস্ট তত আমাদের সুবিধা। কারণ আমাদের যত টেস্ট বাড়াবো তত মানুষের মধ্যে সচেতনতা বেশি তৈরি হবে, এবং যার ডিটেকশন হবে তার হেলথের যে আমাদের অর্গানাইজেশন আছে সেগুলোকে যদি আমরা ইনভলভ করতে পারি তাহলে আমাদের অবশ্যই বেটার আমরা একটা ফলাফল পাবো আর কি। হ্যাঁ, এইভাবে উত্তর দেওয়া মনে হয় ভালো হবে। থ্যাংক ইউ। ধন্যবাদ স্যার। স্যার, আমরা এবার ইমাম স্যারের কাছে চলে যাব। স্যার, আমরা এই আমি একটু কোশ্চেনটি সাপ্লিমেন্ট করতে পারি, আজাদের কথা একটু সাপ্লিমেন্ট করতে পারি। হ্যাঁ, যে তারপরে প্রশ্নটা আসছি আমি না। জি স্যার, আমরা শুনতে পাচ্ছি স্যার, আপনি বলুন স্যার। হ্যাঁ, যেহেতু আইসিডিডিআরবি একটা আসলে মানে আন্তর্জাতিক এক অর্গানাইজেশন, বাংলাদেশে এটা কাজ করছে, তো এদের একটা মানে কি বলবো, মানুষের এর আগে যা আমরা টেস্ট যখন করি সবাই তাদের উপর টেস্টের উপরে খুব আস্থাশীল এবং রিলায়েবিলিটি আছে। তো তারা যদি এই টেস্টটা করে নিশ্চয়ই এটা আমরা সাধুবাদ জানাবো, তারা যেন এই কাজটা কন্টিনিউ রাখে। কেননা যেটা দুঃখজনক হলো সত্য যে বাংলাদেশে যে এখন যে টেস্ট গুলো হচ্ছে মেডিকেল গুলোতে হচ্ছে, সব ইনস্ট্রুমেন্ট ছিল কিন্তু কোনদিন তারা টেস্ট করেনি। হ্যাঁ, রাজশাহী মেডিকেলে কিন্তু পিসিআর মেশিন পড়েছিল। হ্যাঁ, এরকম রিপোর্ট পাওয়া যাচ্ছে। তো সরকার এত কোটি কোটি টাকা ইনভেস্ট করে এই এই প্রতিষ্ঠানগুলোকে অর্থ দিয়ে রাখছে, মেশিন পত্র দিয়ে রেখেছে, হোয়ারেস কোনো টেস্ট কিন্তু এখানে তারা করতো না। তাহলে এগুলো কি জন্য করা হয়েছে? এই ফ্যাসিলিটি গুলো আমরা ডেভেলপ করেছি কি জন্য? সরকার কেন এই টাকাগুলো দিয়েছে? কিছুই তো না। তাই এই একই ম্যান পাওয়ার, নতুন করে তো কেউ ভাড়া করার লোক নিয়ে আসেনি, যারা ছিলেন তারাই তো কাজ করছেন। তাহলে আগে অতীতে কেন তারা এই মেশিন পত্রগুলো ব্যবহার করেনি বা ইয়ে করেনি? কারণ এটা বলার এই জন্যই বলছি যে সংখ্যাটা বাড়াতে হবে এই কারণে যে এই কোভিড হয়তো বা সাস্টেইন করবে, আমাদের বারবার টেস্ট করতে হতে পারে। তা আমাদের মেডিকেল গুলো সরকার এত পয়সা খরচ করছে, তো তারা কেন, যদি তারা ইকুইপমেন্টও আছে, শুধু দরকার হচ্ছে তাদের মেনটেনেন্স কস্ট বা এটাকে চালু রাখা। তা আমরা আশা করব যে বাংলাদেশের সরকারি সব মেডিকেল এই টেস্ট, যে কোনো ধরনের টেস্ট, উন্নত চিকিৎসা ব্যবস্থা তারা করবে এবং ভবিষ্যতে এই ধরনের যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবেলার জন্য তারা সচেষ্ট হবে। কারণ কিছু কিছু বিশ্ববিদ্যালয় এখানে কাজ করছে, তারা তো আসলে করোনা চলে যাওয়ার পর তারা কাজ করতে পারবে না, এখন ফ্রি আছে বা তাদের লজিস্টিক সাপোর্ট আছে বিধায় তারা মেশিন পত্র দিয়ে অন্যদের সহযোগিতা করছে। বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটি কিন্তু করছে, যশোর ইউনিভার্সিটি আমি শুনেছি, মৌলানা ভাসানী শুনেছি, এরকম অনেক বিশ্ববিদ্যালয় কিন্তু এই কাজগুলো করছে। এটা তো আসলে কি জাতির ক্লান্তির অর্থে তারা কাজটা করছে, কিন্তু আসলে কাজটা কাদের করা উচিত ছিল? যারা মেডিকেল, যারা আমাদের ইউনিভার্সিটি গুলো আছে, কলেজ গুলো আছে, তাদেরই তো এই কাজগুলো করার কথা। আর আরো একটু কষ্টদায়ক বিষয় হচ্ছে যে বাংলাদেশে এত বড় বড় প্রাইভেট হসপিটাল আছে, তারা কিন্তু দায়িত্বগুলো নেয়নি। যেটুকু করা হচ্ছে এই সরকারি হসপিটাল গুলোই যা ফ্যাসিলিটি ছিল ডেভেলপ করে আমরা কাজ করছি। তা আমরা আশা করব যে এই সরকারি মানে যারা যারা যাদেরকে অনুমোদন দিয়েছে বিভিন্ন বিদেশি প্রতিষ্ঠান বা দেশীয় প্রতিষ্ঠান, সবাই যেন এই ধরনের পরীক্ষার কাজের জন্য এগিয়ে আসে। এক্ষেত্রে ম্যাক্সিমাম টেস্ট হলে আমাদের আক্রান্তের সংখ্যাটা আমরা জানতে পারবো, মানুষও হয়তো বা একটু সচেতন হবে যে আমাদের আক্রান্তের হারটা এই রেট, তাহলে আমাকে এইভাবে চলতে হবে। ধন্যবাদ, আশা করি প্রশ্নের উত্তরটা পেয়েছে। জি, আপনার নাম এবং ঠিকানা বলে প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম। আমার নাম নিশাত তাসনিম, আমি বসুন্ধরা থেকে বলছিলাম। আমি জানতে চাচ্ছি স্কাবোটিক্স কেমন ধরনের ওষুধ, আর এটি কি করোনা আক্রান্তের প্রথম সপ্তাহে ব্যবহার করলে ভালো মাত্রায় ফল পাওয়া যাবে? জি, ধন্যবাদ আপনার প্রশ্নটির জন্য। কোন ওষুধ বলেছে স্যার, উনি কোশ্চেনটি সম্ভবত করেছেন স্ক্যাবোসিক্স নামে যে নতুন একটি ড্রাগ পাওয়া গিয়েছে, এই ওষুধটি কেমন, এবং স্ক্যাবোসিক্স এই ওষুধটি কি প্রথম সপ্তাহে ব্যবহার করলে এটার ফল কেমন পাওয়া যাবে? ধন্যবাদ স্যার। আচ্ছা, এটা আসলে নাম আছে ইভারমেকটিন, এই ধরনের একটা নাম ওষুধটা। তো এটা বেসিক্যালি আসলে কি বলবো, ওষুধটা
ইউজ করা হয় হচ্ছে ক্যাটেল বা হর্স বা ডগ বা ইয়ের উপরে, পশুর উপরে, ভেটেরিনারি ড্রাগ বা অ্যান্টিপ্যারাসাইটিক ড্রাগ। তো এই ওষুধটা নিয়ে আসলে কাজ করেছে। রিসেন্টলি বাংলাদেশের একটা জাতীয় টেলিভিশনে একটা নিউজ সম্প্রচারিত হয়, পরবর্তীতে আমি এই নিউজটার একটু প্রতিবাদও পেয়েছি যে এটা কতটুকু ভ্যালিড ছিল কিনা, এই নিয়ে কথা রয়েছে। তারপরেও এটা ওয়ার্ল্ডে এই ড্রাগে নিয়ে গবেষণা হয়েছে, যেটুকু হয়েছে ইনভিট্রো অ্যানালাইসিস, আসলে এটা কোনো ইনভিভো ডাটা নাই, পেশেন্ট ডেটা নেই। তো ইনভিট্রো অ্যানালাইসিসে কিন্তু যেটা পাওয়া গেছে বেশ ভালো রেজাল্ট, এবং এটা সেল লাইনের উপরে কাজ করা হয়েছে। দেখা গেছে যে 24 আওয়ার্স এটা 93% এটা আরএনএ কে রিডিউস করে ফেলে, হ্যাঁ, ইভারমেকটিন। ইভেন দেখা যায় 48 আওয়ার্সে 5000 তার ফোল্ড টাইটার আরএনএ টাইটারকে সে ইনহিবিট করতে পারে। তো সেই হিসেবে দেখা যাচ্ছে যে 48 ঘন্টায় ড্রাগটা কিন্তু কার্যকরী, এবং বলছে যে কোনো টক্সিসিটি নাই আসলে। তো যেহেতু কোনো এনিম্যাল ট্রায়াল বা হিউম্যান ট্রায়াল নাই, এই এই ওষুধটাকে আমরা আসলে সেভাবে গ্রহণ করতে পারছি না বা উচিত বলে আমি মনে করি না। আর একটা যেটুকু আমি জেনেছিলাম, একটু দেখেছি কোথায়, যে এরকমও পাওয়া গেছে যে আসলে ওটা ভেটেরিনারি বা এনিম্যাল হেলথে যেভাবে কাজ করে সেভাবে হিউম্যানে হয়তো বা কাজ নাও করতে পারে, এবং তার টাইটারটা ডোজটা হয়তো বা যে পরিমাণ ওখানে কাজ করছে ইফেক্টিভ হচ্ছে, সেই ডোজ মানুষের ক্ষেত্রে দিলে হয়তো মানুষ এটাকে টলারেট করতে পারবে না, সেক্ষেত্রে হয়তো টক্সিসিটি বেরিয়ে আসতে পারবে। তো এই কারণেই আমি যেটা বলে দিচ্ছি যে ওষুধটা আসলে এখনো গবেষণার দাবি রাখে। খুব প্রাইমারি ডাটা পাওয়া গেছে ইনভিট্রো মডেলে। তো আমরা আশা করি যে এনিম্যাল ট্রায়াল হবে এবং হিউম্যান ট্রায়াল হবে, এরপরে হয়তো বা আমরা ওষুধের মানে ভবিষ্যৎ নিয়ে আমরা আলোচনা করতে পারবো বা কথা বলতে পারবো। ধন্যবাদ। স্ক্রিনে আরেকটি প্রশ্ন দেখতে পাচ্ছি। স্যার, এই কোশ্চেনটি আমরা আজাদ স্যারের কাছ থেকে শুনতে চাইবো উত্তর। হ্যাঁ, আসলে শপিং কমপ্লেক্স খুলে দেওয়াটা কতটা যৌক্তিক, আসলে আমরা সাধারণ মানুষ যারা, তারা আমরা এক চোখে দেখি, আর আমাদের গভর্নমেন্টে যারা আছেন তারা অন্য চোখে দেখেন। মানে হচ্ছে যে অর্থনৈতিক চাকা যেটাকে বলে, সেই বিষয়টা আমরা সাধারণ পিপুল আসলে অনেক সময় ওভারলুক করে যাই। যে আমরা তো স্বাভাবিকভাবে মনে হচ্ছে যে কেন এখন ই খুলবে, শপিং মল খুলবে, দরকারটা কি? তো এই বিষয়গুলো আমাদের সাধারণ মানুষ হিসেবে মনে হয়। কিন্তু আমি আসলে বলবো যে আমাদের যেহেতু রোগীর সংখ্যা দিন দিন ডিটেকশন বাড়তেছে, সেক্ষেত্রে শপিং মল এই মুহূর্তে খোলাটা আমার দৃষ্টিতে মনে হয় না যে এটা যৌক্তিক। হ্যাঁ, বরঞ্চ আরো কিছু পলিসি নেওয়া যেতে পারে। সেটা হলো যে আমাদের দেশটাকে বিভিন্ন 3টা ক্যাটাগরিতে আমরা রেড জোন, ইয়েলো জোন, গ্রিন জোনে ভাগ করতে পারি। যে সমস্ত এলাকাতে প্রচন্ড আকারে বেড়ে গেছে, ডিটেকশন হয়েছে, হ্যাঁ, সেই জায়গা থেকে আমরা একদম পুরো লকডাউন করে আমরা সেটা ব্যবস্থা নিতে পারি। আর যেটাতে অল্প হয়েছে সেটা অল্প অল্প করে আমরা কলকারখানা চালু করতে পারি, আর গ্রিন জোনে আমরা পুরাই ছেড়ে দিতে পারি। তো এরকম করলে অন্তত এই ধরনের কথা উঠবে না যে শপিং মল কেন খোলা। আসলে ঢাকাতে এখন যে পরিস্থিতি, কোনোভাবেই শপিং মল খোলা যৌক্তিক বলে মনে করি না। কিন্তু এমনও জায়গা আছে বাংলাদেশের, এমন জেলা আছে এখনো যেখানে ডিটেকশন হয়নি, সেক্ষেত্রে খোলা রাখা যেতে পারে। সেখানে ইভেন ছোটখাটো যদি কলকারখানা থাকে সেটাও খোলা রাখা যেতে পারে। আমার মনে হয় ক্যাটাগরাইজ করে যদি ভালো একটা পলিসি নিয়ে এইগুলো করা হয় তাহলে মনে হয় ভালো হবে আর কি। থ্যাংক ইউ মুন্না। স্যার, স্যার আপনার উত্তরটি দেওয়ার জন্য আমরা স্যারের কাছ থেকে আরেকটু মানে শুনতে যাব, যেটা হচ্ছে স্যার, আর এবারে কোশ্চেনটি নিয়ে যাব আমাদের ইমাম স্যারের কাছে। স্যার, আপনি কি কোশ্চেনটি দেখতে পাচ্ছেন? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। জি স্যার, আপনি যদি একটু আমাদের এই প্রশ্নটির উত্তরটি দিতেন। মানে পলিসি বলতে আসলে কি ক্ষেত্রে এটা, মানে কোভিড এর ক্ষেত্রে এরকম কিছু? এটা একটু ক্লিয়ার না, কারেন্ট সিচুয়েশন এন্ড হোয়াট আর দিস পলিসিস। হ্যাঁ, যদি কোভিড ম্যানেজমেন্ট নিয়ে কথা বলা হয় সেক্ষেত্রে হয়তো বা কিছু কথা চলে আসবে এখানে। এই যে বাংলাদেশে যে পরিস্থিতি কোভিড নিয়ন্ত্রণ নিয়ে একটু আগে কথা হচ্ছিল, যে গভর্নমেন্ট একটা পলিসি বিল্ড আপ করেছে, নিঃসন্দেহে এটা সাধুবাদ জানাই। যে আমাদের যা যেটুকু ড্রাগ আছে বা যা আছে সেটা নিয়ে আমরা আমাদের মানে দেশের রুগীদের রক্ষার চেষ্টা করছি, এটা বাস্তবতা। এবং যার কারণে একটু আগে আমি বলছিলাম যে আমাদের দেশের সকল ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো ওষুধ তৈরি অব্যাহত রেখেছে। সব ইন্ডাস্ট্রি বন্ধ থাকলে কিন্তু ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি গুলো কোনোটাই বন্ধ থাকেনি, এবং তারা ওষুধের সরবরাহ দিয়ে যাচ্ছে। এবং যেটা বলছিলাম যে যেটা চায়নার উহানেও একই কাজই হয়েছে, ফার্মাসিস্টরা কিন্তু একটা সুন্দর তালিকা করেছিল তারা, যে কি আমার কি কি ওষুধ লাগবে। হ্যাঁ, তারপরে তারা একটা পলিসি ডেভেলপ করছে কি কি ওষুধ লাগবে, এবং এটা ফার্মাসিস্টরাই করেছিল। হ্যাঁ, তো বাংলাদেশে আমি জানি না, আমি যে টেকনিক্যাল কমিটি দেখেছি সেখানে কোনো ফার্মাসিস্টের আমি অস্তিত্ব পাইনি।
হ্যাঁ, যেটা কোভিড ম্যানেজমেন্টের যে অ্যাডভাইজারি কমিটি, ইভেন যেটা আমাদের যে ড্রাগ ম্যানেজমেন্ট যে কমিটি, সেখানেও কোনো ফার্মাসিস্টের আমি অস্তিত্ব আমি দেখিনি, আমার মনে পড়ে না। কিন্তু আসল দায়িত্বটা চায়নার মতো দেশে কিন্তু এই কাজটা করেছে ফার্মাসিস্টদেরকে দিয়ে, এবং তাদের উদ্দেশ্য ছিল যে আমার ইনভেন্টরিতে কি স্যার ধরনের আমি ড্রাগ একটু আছে। একটা ফোন কল নিতে চাচ্ছিলাম স্যার, ইমাম স্যার আপনার জন্য একটা ফোন কল নিতে চাচ্ছিলাম। শিওর। যে আপনার নাম এবং ঠিকানা বলে প্রশ্নটি করুন। জি, আমি আমি মোহাম্মদ ইমরান হোসেন, আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের 25তম ব্যাচের ছাত্র। ইমাম স্যারের কাছে আমার কোশ্চেন যে বাংলাদেশে বর্তমান পরিস্থিতিতে হার্ড ইমিউনিটি বেটার হবে নাকি বাংলাদেশের জন্য এখন লকডাউন যাই এখানে কোনটা ভালো হবে বাংলাদেশের বর্তমান সিচুয়েশনে, লকডাউন নাকি হার্ড ইমিউনিটি? এটাই কোশ্চেন ছিল। জি ধন্যবাদ আপনার প্রশ্নটির জন্য। ধন্যবাদ। যেহেতু আমি একটা আলোচনায় ছিলাম, সেটা নিয়ে কথাটা বলিনি, হ্যাঁ, যে তাহলে একটু ভালো হবে। তো যেহেতু বলছিলাম যে পলিসি নিয়ে কথা আসছে, আসলে যে বললাম না কি হওয়া উচিত ছিল, সেটা নিয়ে বলতেছি যে সারা বিশ্ব যেভাবে মোকাবেলা করছে, আমাদের হয়তো সে পথ অনুসরণ করলে হয়তো আমরা আরো ভালো ফলাফল পেতাম। তো যেটা বলছিলাম যে আসলে যেটা করা উচিত ছিল যে আমাদের দেশে কি কি ওষুধ লাগবে এটা একটা ইনভেন্টরি করা, এই ট্রিটমেন্টে কি কি প্রয়োজন সেটা আমাদের লিস্ট করা, কোনটুকু আছে কোনটুকু নাই, এবং প্রত্যেকটা সাপ্লাই গুলাকে ঠিক রাখা। এটা কিন্তু ফার্মাসিস্ট বা ওষুধ কোম্পানির মালিকগুলা কিন্তু স্বেচ্ছায় করেছে, তারা বিজনেস বলি বা আমরা তো মানবতা বলি, দুটোই কাজ করেছে এখানে, যে এত কিছুর মধ্যেও তারা তাদের মানে ওষুধ তৈরির চাকাটা সচল রেখেছিল। এটা কারণটা কি? আসলে কারণটা একটাই, যেন মানুষ যেন আর কিছু না হোক, যেন রোগের চিকিৎসার জন্য যেন ওষুধের সরবরাহ যেন সঠিক থাকে, এই কাজগুলো। এবং এছাড়া মানুষকে অ্যাওয়্যার করা, মানুষকে মানে আরো বিষয়ে সহযোগিতা করা। এবং আরো আছে যে এখন যেটা বলা হচ্ছে যে পলিসির কথা, যে আরো কি পলিসি অ্যাডাপ্ট করতে পারে। নিঃসন্দেহে আমরা আশা করব এই ধরনের রোগের মোকাবেলার ক্ষেত্রে সরকার অবশ্যই চিন্তা করবে যে কিভাবে, যেহেতু ড্রাগ ম্যানেজমেন্টের বিষয় আসছে এখন সামনে, আমাদের এখন এটাই মুখ্য। আমাদের কিন্তু ফার্স্ট স্টেজ, সেকেন্ড স্টেজ, থার্ড স্টেজ সব পার হয়ে গেছে, এখন কমিউনিটি ট্রান্সমিশনও মোটামুটি এখন কমপ্লিট, পিকে আমরা আছি। তো দেখা যাবে যে রোগ সংক্রমণ বাড়বে, এবং সংক্রমণ বাড়া মানে কি, এখন রোগীর সংখ্যাটা বাড়বে, এখন পাবলিক হসপিটালাইজড হবে, তার ফলে হবে কি, হসপিটালাইজ হলে তাকে কিন্তু ট্রিটমেন্টে যেতে হবে। তো এই ট্রিটমেন্ট গুলা কে দিচ্ছে? আমরা তো জানি যে আমাদের দেশে যে এমনি ডাক্তারের পরিমাণ প্রতি 10,000-এ হচ্ছে 3 জন, তার মধ্যে অনেকে অ্যাবস্টেইন আছে, অনেকে দায়িত্ব পালন করছে না। এই রুগীর যে চিকিৎসা দিবে, এটা কিভাবে দিবে, কে দিবে? তা আমরা আশা করব যে এই এই সকল ক্ষেত্রে যদি আজকে যদি হাসপাতালে হসপিটাল ফার্মাসিস্ট থাকতো, তাহলে হয়তো ড্রাগ প্রয়োগের বিষয়গুলো একমাত্র ভালোভাবে তারা দেখতে পারতো। তো এই পলিসির ক্ষেত্রে যেটুকু আমি বলতে পারি যে এখন আমরা সচরাচর আশা করতে পারি যে ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি মোকাবেলা করার জন্য বাংলাদেশ সরকারের অবশ্যই উচিত যে প্রত্যেকটা সরকারি হাসপাতালে ফার্মাসিস্টদের নিয়োগ নিশ্চিত করা। তাহলে যেন তারা একটা স্বাস্থ্য মানে টিমের একটা অংশ হিসেবে যেন তারা এই স্বাস্থ্য সেবায় পুরোপুরিভাবে অংশগ্রহণ করতে পারে, এবং রোগীরা এই ওষুধের সুফল পেতে পারে। আর একটু বেশি বললে যেটা হয়, যেমন আশা করছি যে রেমডেসিভির যেহেতু বাংলাদেশে এটা এফডিএ পারমিটেড, আশা করি বাংলাদেশেও এটা অনুমোদন পাবে। কিন্তু যেটা আমরা চাইবো যে ওষুধ তো আসলে ফ্রি মার্কেটে আসার কোনো সুযোগ নেই, যেহেতু এটা এফডিএ অ্যাপ্রুভাল দিয়েছে হচ্ছে জাস্ট একটা মানে ইমার্জেন্সি ইউজ। সেক্ষেত্রে আমি এইটা চাইবো যে ওষুধগুলো যেন অবশ্যই সরকারি হাসপাতাল বা যেখানে কোভিড রোগীর চিকিৎসা হচ্ছে সেখানে যেন একমাত্র প্রয়োগ করা হয়। তাহলে হবে কি, ডাটাগুলো এই 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 ইয়েগুলো পেশেন্টরা একটা কন্ট্রোল সিস্টেমের মধ্যে থাকবে, একটা মনিটরিং এর মধ্যে থাকবে, যেখানে হয়তো ফিজিশিয়ান থাকবে, নার্স থাকবে, টেকনিশিয়ান থাকবে, এবং আমরা আশা করব যেন এখানে একজন একজন করে যেন ফার্মাসিস্ট অবশ্যই থাকে প্রত্যেকটা ওয়ার্ডে বা ইয়েতে, তারা যেন ড্রাগের যে থেরাপিটা যেন মনিটরিং করতে পারে, এবং এটা একটা গবেষণার যে ডেটাগুলো যেন কালেকশন হয় ভালো মতো করে। তো আমি যে আবার বলতেছি যে পলিসি হিসেবে যেটা আমরা আশা করব যে বাংলাদেশের স্বাস্থ্য সেবায় ফার্মাসিস্টদের অংশগ্রহণ বা মানে এটা একান্ত এখন যা সময়ের দাবি রাখে, এবং আমি আশা করব যেন এটা জোর দাবি জানাচ্ছি যে ক্লিনিক্যাল ট্রায়াল বা ড্রাগ ইফেক্ট ইভ্যালুয়েশনের ক্ষেত্রে যেন ফার্মাসিস্টদেরকে রাখা হয়, এবং স্বাভাবিকভাবে যেন প্রত্যেকটা সরকারি হাসপাতালে যেন ফার্মাসিস্টদেরকে নিয়োগ দেওয়া হয়, তারা যেন এইভাবেই যেন একটা টিম হিসেবে কাজ করে যেতে পারে। এতে পেশেন্টরা অনেক সুফল পাবে, ভালো ট্রিটমেন্ট পাবে, এবং আশা করি কস্ট ইফেক্টিভ হবে, রেশনাল ইউজ অফ ড্রাগ হবে, যেখানে কোনো অপব্যবহার হবে না এবং রোগীর জীবন ঝুঁকি আসবে না, বা কোনো ধরনের অ্যাডভার্স ইফেক্ট ফেস করতে হবে না, এরকমই আমরা আশা করব। ধন্যবাদ, আশা করি উত্তরটা পেয়েছে। তো স্যার আমরা আজকে শেষ কোশ্চেনটি নিতে চাচ্ছিলাম।
স্যার আশা করি এই কোশ্চেনের উত্তরটি আপনি যথাযথভাবে এর আগে কভার করে ফেলেছেন ওনার কোশ্চেনটি, যেটি আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি। স্যার আমরা হুম হুম ইমাম হুম। স্যার শেষবারের মতো শুনতে চাইবো, মানে আমাদের শেষ কোশ্চেন যেটি থাকবে যে স্যার আমরা একটা কনফারেন্সে আজকে দেখলাম যে WHO তারা কনফিড করেছে যে HIV ভাইরাস এবং কোভিড ভাইরাস সেম অ্যাজ রুথলেস। সো স্যার ফিনিশড মানে অ্যান্ড ইট ওন্ট বি ফিনিশড সাকসেসফুলি লাইক HIV। স্যার এই সম্বন্ধে আপনার ওপিনিয়ন যদি কিছু একটু শেয়ার করতেন আমাদের সাথে। হ্যাঁ, আমিও শুনেছি। বর্তমান কি পার্সপেক্টিভে বলেছে আমি জানি না, অতীত এর চেয়ে অনেক বড় ধরনের মহামারী হয়তো বা আমরা ফেস করেছি, মানুষ অনেক মারা গেছে। তো আমরা আপসেট হতে রাজি না। আমরা যেহেতু স্বাস্থ্যকর্মী, আমরা ফার্মাসিস্ট, আমরা ওষুধ নিয়ে গবেষণা করি, আমরা ওষুধ তৈরি করি, ওষুধ প্রয়োগ করি, আমরা সবসময় চেষ্টা করি রুগীকে সুস্থ করার। তো আমরা সবসময় অপটিমিস্টিক হবো, যে আমরা আশা করি যে হ্যাঁ হয়তোবা অনেক ক্ষেত্রে অনেক ট্রায়াল ফেল করছে, অনেক ড্রাগ যুক্ত হয়েছে, সেগুলো হয়তো খুব কার্যকারিতা দেখাতে পারছে না। কিন্তু আমি একটু আশাবাদী এই কারণে যে ভ্যাকসিন নিয়ে কিন্তু যেটুকু কাজ হয়েছে এখনো সেভাবে প্রয়োগ করে সেগুলো ডাটা কিন্তু আমাদের সামনে আসেনি। তো আমি আশা করি যেমন সারা গিলবার্ট উনি যেটা করেছেন ভ্যাকসিন, হ্যাঁ, যে রিকম্বিনেন্ট টেকনোলজি ব্যবহার করে, আশা করি সেখান থেকে আমরা সুফল পেতে পারি। শুনছি চায়নাও করেছে, ইতালি করেছে, আরো কিছু দেশ ভ্যাকসিন নিয়ে কাজ করছে। তো আমরা এত সহজে আসলে আপসেট হতে চাই না যে এটা মানে চিকিৎসার যোগ্য না, বা আমরা এটা চিকিৎসা হবে না। আহ, এটা একটা ভাইরাল, মানে RNA ভাইরাস, ঠিক আছে, হয়তো বা তার গতি প্রকৃতিও চেঞ্জ করছে, তাও ঠিক আছে। যেমন আমাদের দেশে যে ভাইরাসটা পাওয়া গেছে এটা জানা যাচ্ছে ইতালি বা কারো কারোর সঙ্গে মিল আছে। তো এরকম তো তারপরে আমি আশা করব যে যেখান থেকে ট্রান্সমিট হয়ে আসুক না কেন, হয়তো বা ভাইরাস গুলোকে এটাকে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে ভ্যাকসিনের মাধ্যমে। যেমন আমাদের একসময় ইনফ্লুয়েঞ্জা ছিল মারাত্মক কিছু, বা একটা সময় অন্যান্য আরো রোগ এসছে, কিন্তু সেগুলো কিন্তু আমরা নিয়ন্ত্রণ করতে বা ইয়ে করতে সক্ষম হয়েছি। তা আশা করছি এবং আমরা উপরওয়ালায় বিশ্বাস করি, যেখানে রোগ দিয়েছেন উনি তার চিকিৎসা ব্যবস্থা আমাদেরকে উনি একটা না একটা সময় গবেষণা করতে করতে আমরা হয়তো বা সেই জায়গায় পৌঁছে যাব, যে সত্যি একদিন ওষুধ তৈরি হবে। আর যেটা মানে HIV বা এইডস এর কথা আসছে, আসলে ওটা মানে রোগটাই এমন যে ইমিউন ডেফিসিয়েন্সি সিনড্রোম বলি, তো আমরা ইমিউনো সাপ্রেসেন্ট। তো এই এখন পর্যন্ত এটা আমি মানে আমার কাছে এই তথ্য নাই যে RNA ভাইরাস বা কোভিড ভাই ইমিউনো সাপ্রেশন করছে কিনা। উল্টা পেয়েছি আমরা, যিনি ইমিউনো সাপ্রেসেন্ট তাকে হয়তো বা অ্যাটাক করছে ডেসপারেটলি, সেটাই হয়েছে। তো আমি এখনো আশাবাদী যে আমি এটা নিয়ে মানে নিরাশ হতে চাই না, যে হয়তো বা একটা ওষুধ আসবে যেটা হয়তো কোভিড নিয়ন্ত্রণ করবে। কোভিড হয়তো বা সারা জীবন দুনিয়া থেকে যাবে না, ইনফ্লুয়েঞ্জার মতো একটা অসুখ হিসেবে থেকে যাবে, আমরা হয়তো নিয়ন্ত্রণ করতে পারবো প্রোভাইডেড যদি কোনো একটা ভালো ভ্যাকসিন আমাদের মধ্যে আসে। আর রেমডেসিভিরের যে ট্রায়ালটা আছে এটা নিয়েও আমি একটু আশাবাদী, আশা করি যে রেমডেসিভির নিয়ে কাজ করবে, কারণ অলরেডি দেখা গেছে এর আগে যেমন আরেকটা ড্রাগ আছে ফ্যাভিপিরাভির, সেটাও কাজ চলতেছে, এবং ইন্টারফেরন গামাও কিন্তু ভালো পজিটিভ ইম্প্যাক্ট দিয়েছে। তো আসলে অনেক ক্ষেত্রে কম্বিনেশন ইউজ করলেও ভালো ফলাফল পাওয়া যাবে। অতীতেও দেখা গেছে কোনো কোনো ভাইরাসের ক্ষেত্রে আমরা দুটো তিনটা কম্বিনেশন ইউজ করা হয়েছে। এক্ষেত্রেও কিন্তু দেখা গেছে ফ্যাভিপিরাভির বা ইন্টারফেরন গামা কিন্তু একসঙ্গে প্রয়োগ করলে আমরা ভালো ফলাফল পাচ্ছি। তো আমরা এভাবেও দেখতে পারি যে সামনের যে ট্রায়ালটা আসবে ফ্যাভিপিরাভির একটু আলাদাভাবে টেস্ট করা যেতে পারে, ইন্টারফেরন গামাও আরো চেক করে দেখা যেতে পারে যে এটা হিউম্যানে কেমন ধরনের ইমপ্রুভমেন্ট দিচ্ছে। তো আমি আবার বলছি যে আমরা ওষুধ নিয়ে গবেষণা করি, ওষুধ প্রয়োগ করি, ওষুধ নিয়ে কাজ করি, আমরা এখন অপটিমিস্টিক যে কেউ না কেউ এটা একদিন এই ওষুধ তৈরি হবে, এই বিশ্ব মানবতা এই রোগ থেকে মুক্ত হবে। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। স্যার আমরা অনুষ্ঠানের শেষের দিকে, আমরা হয়তো আর কিছুক্ষণের ভিতরে আমাদের অনুষ্ঠান শেষ করতে হবে। তো স্যার আমরা ইমাম স্যারের কাছে একটা শেষ মানে কিছু শুনতে চাই, যদি আপনার যদি সকলের কাছে কিছু বলার থাকে, কোনো পরামর্শ বা কোনো টিপস, হেলথ টিপস যদি থাকে স্যার। ধন্যবাদ স্যার। আসলে মানে আমরা তো এমন একটা সময় পার করছি আসলে যে কোভিড নিয়ে আমরা তো একসময় খুব আতঙ্কিত ছিলাম, আমি নিজেও বিশেষ করে মে মাসের এপ্রিলের ফার্স্ট উইকটাই খুব দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছিলাম। তো পরে আসলে অনেক চিন্তা ভাবনা করে দেখেছি যে যত বেশি টিভি নিউজ টিউজ দেখবো বা এই ধরনের অ্যানালাইসিস, তত বেশি এটা মেন্টাল ডিপ্রেশন চলে আসবে। তো একসময় নিউজ দেখা বাদ দিয়ে দিয়েছিলাম, না দেখে দেখি ভালো আছি। তা আমি শুধু সপ্তাহের খবরটা নিতাম এবং বাংলাদেশের খবর নিতাম, দুনিয়া নিয়ে আমি চিন্তা করতাম না। তো সবাইকে যেটা বলবো যে আসলে আহ, একটু এক হচ্ছে যে আমরা বাসায় থাকি, এখনো চেষ্টা করি বাসায় থাকার, নামাজও আমরা বাসায় পড়তে পারি, হয়তো ঈদের নামাজও আমাদের বাসায় পড়তে হবে। তা আমরা রোজার মাস, আমরা তো এমনি সংযমের সময়, আর এই দেশে একটা ক্রান্তি লগ্ন চলছে, মানুষ কিন্তু খুব কষ্টে আছে, কেউ খেয়ে কে না খেয়ে বেঁচে আছে।
আমাদের কঠিন দায়িত্ব একটা, এক হচ্ছে নিজেও কষ্ট হচ্ছে, তো সবাইকে বাসায় থাকার অনুরোধ করব, এবং এই যে পার্সোনাল যে সেফটি হাইজিন এটা মেনটেন করতে হবে। আর দুই হচ্ছে যদি বাইরে যাই আমি, তাও আমাকে প্রোটেক্টিভ নিয়ে যেতে হবে। আর খুব প্রয়োজন ছাড়া বাইরে যাওয়ার দরকার নেই এখন, অ্যাটলিস্ট এই মাসটা আমরা দেখি, কারণ এখন পিক পিক চলতেছে, আমার কাছে মনে হচ্ছে এখনো প্লেটও আসেনি। হ্যাঁ, যে একটা হয়তো মে মে বা জুনে 15 নাগাদ হয়তো আমরা প্লেটও পেতে পারি। তো সবার কাছে এটাই পরামর্শ যে আমরা নিজেরা বাসায় থাকি। আর রমজান মাস যেহেতু ওই সংযমের সময়, আমরা কম কিনবো, কম খাবো, কম পড়বো, যে টাকাটা ঈদে খরচ করতাম সে টাকাটা আমি গরিব দুঃখীর মাঝে আমি বিলি করতে পারি। এমনি এখানে 70 গুণ বা 1000 গুণ সওয়াব আছে, আমরা এটা নেওয়ার চেষ্টা করতে পারি। আর দুই হচ্ছে যেটা হচ্ছে যে একটু মানে মানসিক দিকটা আমি একটু বলতে চাই, যে আমাদের যেটা করণীয় খুবই জরুরি, সেটা হচ্ছে যে আমরা সবাই হচ্ছে যে মানে ভয় বা উদ্বিগ্নতা কাটিয়ে উঠবো, বিষণ্ণতা যা বা একঘেয়েমি যেন একদম না থাকে আমরা, হ্যাঁ, রাগ বা হতাশা বা বিরক্তি যেন আমাদের মধ্যে না আসে, বা কোনো যেন বৈষম্য ফিল না করি আমরা নিজের মধ্যে। আর যে কোনো খবর যেটা নিবো একদম নির্ভরযোগ্য সূত্র থেকে, খুব বেশি দেশের খবর বা আশেপাশে খবর জানলেই হবে। আমি যেমন মাত্র সপ্তাহে আমি একদিন করে শুধু এখন বাংলাদেশের টোটাল নিউজটা দেখি, একটা জাস্ট যে আইডিসিআর যেটা দেয় সেটাই দেখি, যে আসল নিউজটা কি। আর আমার সিটির নিউজটা আমি নিয়ে আমার রাজশাহী সিটিতে আমার কি অবস্থা সেটুকু আমি চিন্তা করি। তো যাই হোক, সবাইকে একটা দৈনন্দিন রুটিন তৈরি করতে হবে, মেনে চলতে হবে, কিছুটা ব্যায়াম, কিছুটা খাওয়া দাওয়া, কিছুটা চলাফেরা, তারপরে ধর্মীয় কাজও আছে। সবকিছু নিয়ে নিজেকে এঙ্গেজ রাখতে হবে। প্রয়োজনে ফোন বা মোবাইল বা কম্পিউটারে বন্ধুদের সঙ্গে কথা বলতে হবে, ইভেন ভিডিও কলে কথা বলে সেটা ভালো লাগবে। এবং যে স্বাস্থ্যকর যে জীবন অভ্যাস সেটা আমাদের করতে হবে। আর মানসিক ভাবে সবচেয়ে যেটা বড় কথা হচ্ছে, মানসিক ভাবে সবল থাকতে হবে। ধরে নিতে হবে আমি যদি প্রোটেকশনে থাকি, আমি যদি ভালো থাকি, এইভাবে থাকি নিজেকে রক্ষা করে, তাহলে আমি এই রোগ দ্বারা আক্রান্ত হব না। আর যদি আক্রান্ত হই, আমি এটা প্রিভেন্ট করবো। আমরা অনেক উদাহরণ দেখছি, বাচ্চা, শিশু, বয়স্ক অনেকেই কিন্তু এই রোগ থেকে ফিরে এসছে। কাজে এমন কিছু মনে করার কোনো কারণ নাই যে ওষুধ নাই বলে আমার জীবন বিপন্ন হবে। তবে হ্যাঁ, এক্ষেত্রে আমি বলবো যে আমি যেটুকু একটু মানে ব্যথিত এইভাবে যে আহ, হাসপাতালে আমরা সেভাবে চিকিৎসা আমরা পেয়ে উঠছি না। তো সবাইকে নিজেই চিন্তা করে রাখতে হবে যে নিজের প্রোটেকশন বা নিজের স্বাস্থ্য সচেতন হতে হবে, নিজের চিকিৎসা নিজেকেই করতে হবে। আশা করি আমরা সফল হব, আল্লাহ আমাদেরকে এই বিপদ আপদ থেকে মুক্ত করবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আপনার বক্তব্যের জন্য আমরা এবার আজাদ স্যারের কাছ থেকে একটু সমাপনী কথা শুনবো। স্যার, আপনার যদি আপনার স্টুডেন্টদের জন্য বা আমাদের সবার জন্য যদি কিছু বলার থাকে স্যার। ধন্যবাদ স্যার। না, থ্যাংক ইউ। আসলে স্যার যেভাবে ফাইনাল গাইডলাইনটা দিলেন, এরপরে আসলে বলার কিছু থাকে না। তবে আমি জাস্ট দুটো কথা স্যারের সাথে অ্যাড করতে চাইবো। একটা হলো যে আমাদের কিন্তু ঘুমের দিকে যথেষ্ট নজর দিতে হবে, যে প্রপারলি ঘুমাতে হবে। কারণ আমরা জানি হুম যে ঘুম কিন্তু আমাদের ইমিউনিটিকে বুস্ট আপ করে। হুম হ্যাঁ, হুম তো এই বিষয়টা খেয়াল রাখতে হবে। দ্বিতীয় বিষয় হলো যে স্যারের সাথে এই যেমন স্যার বললেন যে প্যানিক হবেন না, তো আমি যেটা বলবো স্ট্রেস ফ্রি থাকা, একটু প্রফুল্ল থাকা। কারণ আমাদের যে কর্টিসল যে হরমোনটা আমাদের রিলিজ হয়, তাকে যে কোনো ভাবে হোক রিলিজটা নিয়ন্ত্রণ রাখতে হবে। এ কিন্তু ইমিউনিটিকে আমাদের সাপ্রেস করে দেয়। আর একটা বিষয় হলো যে আমাদের এই যে বাসাতে একা একা থাকবো, বাইরে বেরোবো না, তার মানে এই যে ফিজিক্যাল অ্যাক্টিভিটিটা স্যার অলরেডি বলেছেন। হ্যাঁ, ফিজিক্যাল অ্যাক্টিভিটির দিকে আমাদের নজর দিতে হবে, তাহলে আমাদের, কারণ আমাদের মেন টার্গেটটা হলো ইমিউনিটি। ইমিউনিটিটা যদি আমরা প্রপারলি, স্যার বলেছেন খাবার দাবার থেকে শুরু করে আমাদের মিনারেলস প্লাস ফুড, এর পাশাপাশি যদি আমরা এইগুলোর দিকে নজর দিতে পারি, যে ফিজিক্যাল অ্যাক্টিভিটি, মেন্টাল স্ট্রেস ফ্রি থাকা, এছাড়া আমাদের প্রপারলি ঘুমানো, এই বিষয়গুলো যদি আমরা নজর দিই তাহলে অন্তত আমরা ভালো থাকবো। আর বিষয়গুলো হলো আমরা যেগুলো জানি এগুলো আমরা আমাদের আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করব। আর প্যানিক যেন না হয় সেটা নজর দিব। আর বিষয়টা হলো যে আমরা সচেতনতা বোধ আমাদের আরো বাড়াতে হবে, যে আমরা অকারণে বাইরে যাব না। আর মার্কেট যদি খোলা থাক, আমার এখন পোশাক কেনার দরকার নাই, আমি অন্তত যাবো না। হ্যাঁ, যার জন্য খুলছে যে যাবে সে যাবে, এরকম করে নিজেকে সেভ করা, নিজের ফ্যামিলিকে সেভ করা। হ্যাঁ, তাহলে আমরা ভালো থাকবো। আর ছাত্রছাত্রীদের ক্ষেত্রে আসলে বলার একটা বিষয়, যে এটা অনেকেরই ক্ষেত্রে অনেকেই বলে যে করোনা ভাইরাস এটা হচ্ছে আমাদের পৃথিবীর একটা মেনটেনেন্স একটা সিস্টেম। মানে পৃথিবী অনেক ঝিমিয়ে পড়েছিল, অনেক পলিউশনে অ্যাটাক হয়েছিল। হ্যাঁ, মানুষ খারাপ হয়েছে, সব মিলিয়ে। তো আমাদের অনেক ক্ষেত্রে অনেকের সুযোগ, জীবনের সুযোগ বলে মনে করতে হবে, যে এখন অনেক ফ্রি সময় আছে, বাসায় বসে না থেকে ভিতরে থেকে একটু অ্যাডভান্স চিন্তা করা। হ্যাঁ, একটু আমরা যে এই সময়গুলো কাজে লাগাচ্ছি, হয়তো আইএলটিএস প্রস্তুতি নিতে পারি, কেউ জিআরই করতে পারি, জবের জন্য try করতে পারি। চিন্তাটা, আমাদের গোলটাকে আর একটু পলিশিং করে
আমরা যদি সেদিকে আগাই তাহলে আমার মনে হয় আমরা জন্য আপনাদের দুইজনকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই ফার্মাসি স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বসুন্ধরার পক্ষ থেকে আপনাদের মূল্যবান সময় আমাদের জন্য দেওয়ার জন্য। আশা করি আপনাদের কথাবার্তা বা আমাদের আজকের আলোচনা থেকে অনেকে অনেক কিছু শিখতে পেরেছে, জানতে পেরেছে, যা দিয়ে হয়তো বা একজন হলেও হয়তো সচেতন হবেন অথবা ছড়িয়ে যাবে এই সচেতনতা, আর আমরা মুক্তি পাবো এই করোনা ভাইরাসের আক্রমণ থেকে। ধন্যবাদ স্যার। আমরা আশা করি আমরা আগামীতে আপনাদের এভাবেই সাহায্য পাবো। এই বলে আজকের জন্য বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অন্যকে ভালো রাখুন, নিজে ভালো থাকুন। শুভরাত্রি। ধন্যবাদ। আল্লাহ হাফিজ।